মার একটাই লজিক ছিল খুব স্পষ্ট, 100 কোটির দেশে একটাই সচিন টেন্ডুলকার হয়, একটাই সৌরভ গাঙ্গুলি হয়, তাহলে খেলে কি লাভ। আমি কোনোদিন ভাবিনি যে আমি অভিনয় করব। আমি পড়াশোনাই করতাম, মেনলি চাকরি করেছি 2 বছর। বাবা আমাকে আবার বলছিল যে তুই 1 বছর বসবি কেন, তুই চাকরি কর। ততদিনে আমি জানতাম যে চাকরিটা আমার দ্বারা হবে না। তারপর যখন বুঝতে পেরেছি যে না, ছেলে যা বলছে এটাই করবে, তখন সেটা মারাত্মক একটা লেভেলের রিয়াকশন হয়। যে চরিত্রটা করতাম বলতে গেলে দাঁড়িয়ে থাকা অফিসে 8 ঘন্টা 9 ঘন্টার চাকরিটাতে আমি অন্ততপক্ষে 17 বার ঘড়ি দেখতাম যে কখন 5টা বাজবে আমি বাড়ি যাব। দেখো, একেবারে যে কোনো এফেক্ট পড়ে না আমি যেটা বলবো, তবে সোশ্যাল মিডিয়া জীবনে কতটা অংশ জুড়ে আছে, কিভাবে আছে? সোশ্যাল মিডিয়াতে আমি এখন নেই, অনেকদিনই হয়ে গেল। এবং আর ফলোয়ার কি সত্যি সত্যি ওইভাবে দর্শকের টার্ন হয়? না, দর্শকের টার্ন হয়। আমি এই প্রোগ্রেসিভ রিগ্রেসিভ ইত্যাদিতে আমি বিশ্বাসী নই। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই সমাজের প্রতি একটা রেসপন্সিবিলিটি থাকাটা খুব প্রয়োজন। পলিটিক্স নিয়ে তোমার ভাবনা চিন্তা কি? আমি একদমই পলিটিক্যালি ইনক্লাইন নই, এবং এটা আমার মানে সবাই জানে যারা। আমি কোনোদিনও টাকার পেছনে দৌড়াইনি, মানে অ্যাজ ইন লাইক টাকা রোজগার করার জন্য আমি কাজ করিনি, কাজ করেছি বলে আমি উপার্জন করেছি। নমস্কার, আপনাদের সবাইকে মগজমাটিতে স্বাগতম। তো আপনি দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে রয়েছে সব্যসাচী চৌধুরী। বলো, কেমন আছো? ভালো আছি। যেটা প্রথমেই একটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে ক্রিকেট খেলতে চাইতে মা বাবার সঙ্গে অভিমান, এইটা নিয়ে বলো। ছোটবেলাতে না, মানে আমি ওই পাড়াতেই ক্রিকেটটা খেলতাম, ভাবতাম মোটামুটি এরপরেই আমি ইন্ডিয়ান টিমে ঢুকে যাবো। আচ্ছা, সবকিছুরই যে একটা প্রসেস হয়, যে শিখতে হয়, প্রপার তার ট্রেনিং থাকে এবং ধাপে ধাপে ওঠে, যা হয় ছোটবেলাতে আমার কাছে ওটাই সব ছিল। কখন পড়াশোনা শেষ হবে, আমি সকালে দৌড়াবো, আবার বিকেলে দৌড়াবো খেলতে, বাড়ির কাছে খেলা হতো। এখনো সেই বন্ধুরা, তারা সবাই এখন বড় হয়ে গেছে, চাকরি বাকরি করে ইত্যাদি। এখনো যদি আমি বাড়ি ফিরি, বেলুড়ে যাই, তখন সবাই থাকলে মাঝে মধ্যে খেলা হয়। তো ছেলেবেলার কথা মনে পড়ে। তো এটা নিয়ে সেই সময় দেখো, খুব যে ক্ষোভ অভিমান ছিল তা নয়, বাট তখন তো একটা অন্যরকম মানসিকতা থাকে, বিশেষ করে ছোটদের। তারা ভাবে যে এটা করতে দিলেই হয়তো তাদের সাংঘাতিক কিছু হয়ে যাবে। এই নিয়ে বাবা মার সাথে আমার বেশ কয়েকবার কথা কাটাকাটি হয়েছে, ঝামেলা হয়েছে। বাবা আমাকে বুঝিয়েছে, এবং মার একটাই লজিক ছিল খুব স্পষ্ট, 100 কোটির দেশে একটাই সচিন টেন্ডুলকার হয়, একটাই সৌরভ গাঙ্গুলি হয়, তাহলে খেলে কি লাভ। তো এই আর কি, আমি ছোট থেকে এটাই বুঝেছি, বা আমার বাবা মা আমাকে এটাই শিখিয়েছেন, পড়াশোনা করো, চাকরি পাবে, চাকরি পেলে পয়সা রোজগার করো। ক্রিকেটে তোমার মানে কাকে দেখে তোমার মনে হচ্ছে এর মতো আমার খেলোয়াড় হতে হবে? অলওয়েজ টেন্ডুলকার। যত বড় হয়েছি একটু একটু করে বুঝেছি যে ওটা মানে কি বলতো, ওটা না ঠিক হওয়া যায় না, ওটা নিয়ে জন্মাতে হয়। বরং দ্রাবিদ হওয়া যায় যদি যদি সেরকম ভাবে প্র্যাকটিসটা করে থাকা যায়, ওই অধ্যবসায় যদি থাকে, এবং সেটা হওয়াটা যায়। এটা আমার পরবর্তীকালে তাই মনে হতো। তোমার ফেভারিট কে, সচিন তেন্ডুলকার না সৌরভ গাঙ্গুলি? টেন্ডুলকার। খেলার দিক থেকে যদি দেখতে হয় অলওয়েজ টেন্ডুলকার। ক্যাপ্টেন্সির দিক থেকে দেখলে তো দাদা। তো তারপরে তোমার মানে তোমার অ্যাক্টিং এ আসা কিভাবে? আমি কোনোদিন ভাবিনি যে আমি অভিনয় করব। আমি পড়াশোনাই করতাম, মেনলি চাকরি করেছি 2 বছর। কলকাতাতে চাকরি করেছি, মেট্রোতে, ক্যাশ এন্ড ক্যারি। আচ্ছা। তখন আমি প্রথম জয়েন করি ব্যাঙ্গালোর, তারপরে ওখানে ওদের হেড অফিস ছিল ওখানে, তারপরে ব্যাক টু কলকাতা, দিল্লি, এইভাবে ট্রান্সফার হতো আমার কি। সেলসে কাজ করতাম, কর্পোরেট সেলস। তো এইগুলো মোটামুটি 2 বছর চাকরি করবার পর আমি চাকরিটা ছেড়ে দিই, কারণ চাকরিটা আমার একদমই পোষাচ্ছিল না। আমি তখন বাইরে পড়তে চলে যাই, মাস্টার্স করি। আমার ইচ্ছা ছিল তখন ওই রিসার্চটা নিয়েই থাকবো। আচ্ছা। তো মাস্টার্স শেষ করি, পিএইচডির মাঝখানে। এইখানে একটু কাটছে, তুমি কোথায় গিয়েছিলে পড়তে? আমি ইংল্যান্ডে ছিলাম, অক্সফোর্ড ব্রুকসে পড়তাম, অক্সফোর্ডে থাকতাম। তো 2 বছর আমি ওখানে ছিলাম। বলতে পারো এই 2 বছর, মানে ইংল্যান্ডে যাওয়ার পর থেকে ওই ফেজটাতে আমি প্রচুর
ছবি দেখতে শুরু করি। হুম। তখনও মানে আমাদের এখানে না এই যে ফ্রি ইন্টারনেট, তুমি একটা কানেকশন নিয়ে নাও, তুমি আনলিমিটেড এত জিবিপিএস হুম। পাবে ইত্যাদি, সেটা তখন ছিল না। আচ্ছা। তো ছিল মানে ফোনে যেমন নর্মাল হতো, হুম। সিডি এনে বাড়িতে সিনেমা দেখা হতো, সেই ফেজগুলো কেটে তখন সবে ওই টরেন্ট ডাউনলোডস এন্ড এইসব হুম। শুরু হয়েছে আর কি। বাট ওখানে ওই ফেজ তখন যাচ্ছে, যেখানে গিয়ে আমি দেখলাম যে আচ্ছা মানে এখানে ইউনিভার্সিটি স্টুডেন্টদের আনলিমিটেড নেট আছে এবং তুমি আচ্ছা। একদম ননস্টপ ভালো কোয়ালিটিতে ছবি দেখতে পাও। হুম। তো আমি গিয়ে ওই একটা সদ্ব্যবহার করেছিলাম। হুম। আমি প্রচুর ছবি, সিরিজ, যা যা আমার হুম। বাসনা ছিল সেগুলো আমি খুব দেখতাম। দেয়ার ওয়াজ আ ড্রামা সোসাইটি ওখানে, অক্সফোর্ড স্কুল অফ ড্রামা। হুম। তো যদিও আমি তার মেম্বার ছিলাম না, কারণ আমার সেই সুযোগ সুবিধে সময় কোনোটাই ছিল না, আমাকে কাজ করতে হতো পড়াশোনার বাইরে। আচ্ছা। বাট আমি সেখানে মাঝে মধ্যে যেতাম ওদের কোনো স্পেশাল সেমিনার থাকলে। আচ্ছা। তো সেরকম দু একবার গেছি, আমার খুব ইন্টারেস্টিং লেগেছে বিষয়টা। তো এইটা দ্যাট ওয়াজ আ ফেজ। এটা হয়তো ওই 2 বছরের মধ্যে যেটা আমার আরেকটু ডেভেলপ হয়। হুম। আগে ছবি দেখতাম, বরাবরই আমার ইন্টারেস্ট ছিল ছোটবেলা থেকেই। হুম। প্রথম আমার মনে আছে, মানে প্রথম আমি সিনেমার প্রেমে পড়ি র্যাম্বো দেখে। আচ্ছা। দেখে ভাবতাম যে কোনো একদিন তো এরকম হতে হবে আর কি, সিলভেস্টার স্ট্যালোন। সেকেন্ড বার আমি যখন প্রেমে পড়ি, টোটালি অপোজিট। হুম। সেটা হচ্ছে আমাদের জয় বাবা ফেলুন, আচ্ছা। সৌমিত্র চট্টোপাধ্যায়। ঠিক হুম। আছে, দুখানা দুদিকে আর কি। একদমই ঠিক আছে? একদম। অথচ আমি তখন থেকে ভাবতাম যে এরকম একটা তো আমাকে করতে হবে, কিছু একটা হুম। করতে হবে। তো এটা আমি একদম ছোটবেলার কথা বলছি, বাট এই ইংল্যান্ডে যাওয়ার পর থেকে আমি হুম। আরেকটু বেশি হয়তো হুম। বলতে পারো যে পলিশ করতে শুরু করলাম নিজের হুম। টেস্ট, অ্যান্ড একটু রিফাইন্ড হলো বলতে পারো। হুম। অ্যান্ড তারপরে যেটা হয়, 1 বছর আমার একটা গ্যাপ ইয়ার ছিল পিএইচডির আগে। হুম। আমার পিএইচডি করতে যাওয়ার কথা মিউনিকে। হুম। আমি ওখানে কথাবার্তা হয়েছে, এবার ওদের তো জার্মানিতে যেমন হয় যে ওরা তো একটা পিএইচডির জন্য স্টাইপেন্ড দেয়, হুম। তো ইটস অলমোস্ট লাইক এ স্যালারি। হুম। এবার এটা না সব সময় ওরা মানে যে প্রত্যেক বছরই যে দিচ্ছে বা যে ইনটেক হচ্ছে হুম। প্রত্যেক বছর 25 জন ঢুকবে এরকম হয় না। আচ্ছা, ইরেগুলারিটি আছে ওর মধ্যে হ্যাঁ। আর কি। মানে ওদের যেমন ফান্ডিং আছে সেই অনুযায়ী ওরা স্টুডেন্ট। ওকে ওকে। ঘটনাচক্রে সেই বছর ইনটেক ওদের অফ ছিল। আমাকে বলে যে তুমি নেক্সট ইয়ার এসো, তোমার সাবজেক্টটা আমার পছন্দ হয়েছে। এবার আই হ্যাড টু অপশনস, এক হচ্ছে ইংল্যান্ডে থেকে যাওয়া, হুম। অ্যান্ড সেখানে যেমন আমি পার্ট টাইম জব করতাম সেটা করে চালানো, হুম। অরেলস আমি এখানে ফিরে আসবো, 1 বছর পরে আমি আবার যাবো হুম। জার্মানি। হুম। আই ডিসাইডেড টু কাম ব্যাক। এখানে এসে ওই একটা বছরে বাবা আমাকে আবার বলছিল যে তুই 1 বছর বসবি কেন, তুই চাকরি কর। হুম। আর ততদিনে আমি জানতাম যে চাকরিটা আমার দ্বারা হবে না, আচ্ছা। অ্যান্ড আমি অন্য কিছু করতে চাইতাম, মানে যেটা আমার বরাবরই ইচ্ছে ছিল যে একটু ক্রিয়েটিভ কিছু করব। হুম। অ্যান্ড আমি ছবি তুলতাম তার আগে, স্টিল ফটোগ্রাফি। তো ঈদের আমি ভেবেছিলাম যে ফটোগ্রাফি নিয়ে কোনো কোর্স করা যায়। হুম। ইভেনচুয়ালি মাথায় এলো যে সিনেমাটোগ্রাফি নিয়ে কোনো কোর্স করা যায়। হুম। ইভেনচুয়ালি এটাও মাথায় এলো যে যদি আমি কিছু একটা বানাই, একটা হুম। শর্ট ফিল্ম বানালাম বা কিছু করলাম, সেটা যদি করা যায়। হুম। এইগুলো সবকিছু ভাবতে ভাবতে হঠাৎ করেই আমি একটি অডিশনে যাই, হুম। এবং সেই অডিশনে আমাকে সিলেক্ট করে। হুম। জি বাংলা একটা শো আসছিল তখন নতুন, এই সময় লক্ষ্মী, হুম। এবং সেখানে আমি সুযোগ পাই। ওই যে আমি করতে ঢুকলাম, হ্যাঁ। একদিন দুদিন আমি পাঠ করেছি হয়তো। হুম। প্রথম দিন আমার মনে আছে, প্রথম দিন আমি পাঠ করেছি। হুম। রাত্রিবেলা বাড়ি ফিরলাম, হুম। এসে বাবা মাকে আমি বলেছি যে আমি এইটাই করতে চাই। আচ্ছা, মা বাবার রিয়াকশন কি ছিল তখন? তারা তো চাকরি চাইছিলেন, পড়াশোনা হ্যাঁ। চাইছিলেন। প্রথম দিন খুব একটা সিরিয়াসলি নেয়নি, হুম। ভাই ঠিক আছে গেছে, ভালো লেগেছে ওকে। তারপর যখন বুঝতে পেরেছে যে না ছেলে যা বলছে এটাই করবে আচ্ছা। আর কি, তখন সেটা মারাত্মক একটা লেভেলের রিয়াকশন হয় যে কেন করবি ইত্যাদি। আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, হুম। কারণ আমি বেসিক্যালি যে চরিত্রটা করতাম হুম। বলতে গেলে দাঁড়িয়ে থাকা, মানে জুনিয়র আর্টিস্টই বলা যেতে পারে। হুম। আমি দাঁড়িয়ে থাকতাম, আমার কাজ ছিল আমি ফুল ছুটতাম, হুম। নিয়ে বলতাম জয় মা লক্ষ্মীর জয়, এটা আমার কাজ ছিল। আচ্ছা। ঠিক আছে। সো আমার বন্ধু বান্ধবরা বা যারা আমার এখানে হয়তো যারা হুম। টিচার ছিল, হুম। যারা সেই সময়কার, হুম। তারাও আমাকে বলেছেন যে তুমি কেন করছো এটা। হুম।
বা বাবা মাও বলেছে যে তাহলে কি লাভ হলো, তুই পড়াশোনা শিখে কি করলি। হয়েছে, বাট আমি এইটুকুনি বুঝেছিলাম হুম। যে এই অফিসে 8 ঘন্টা 9 ঘন্টার চাকরিটাতে আমি অন্তত পক্ষে 17 বার ঘড়ি দেখতাম যে কখন 5টা বাজবে আমি বাড়ি যাবো। মন লাগছিল না আর কি। না, কিন্তু এই কাজটা যখন আমি করতে ঢুকি প্রথম, হুম। দেন আই রিয়েলাইজ যে আমি 16 ঘন্টা 18 ঘন্টা করে, তখন তো আমাদের এই 14 ঘন্টার শিফটটা ছিল না, হুম। তখন আমাদের রাত্রিবেলা 2-3টে প্যাক আপ হতো, আবার সকালবেলা 8টার সময় কল টাইম থাকতো। হুম। বাট আই অ্যাবসলিউটলি এনজয়েড ইট। হুম। ওইটা যখন আমি বুঝলাম যে আমার এটা ভালো লাগছে, আমি একবারও ঘড়ি দেখছি না, ইচ্ছাও করছে না, ঘড়ি পড়ছি না ইনফ্যাক্ট, তো তখন আমি বুঝলাম যে আবার যে কাজটাকে মানে এনজয় করা যায়, সেই কাজটা বেসিক্যালি খুব এফর্টলেসলি করা যায় বলে আমার মনে হয়। এটাই। আরেকটা যেটা জিনিস আমি তোমাকে জিজ্ঞাসা করবো, যেহেতু তুমি বিদেশে পড়াশোনা করেছো, অক্সফোর্ডের মতো জায়গায় পড়াশোনা করেছো, তো এইখানকার শিক্ষা ব্যবস্থা আর ওখানকার শিক্ষা ব্যবস্থার মধ্যে বেসিক তোমার যেটা আলাদা মনে হয়েছে? দেখো, আমি অক্সফোর্ড ব্রুকসে পড়েছি। অক্সফোর্ড ব্রুকস একটা সময় অবধি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের আন্ডারে ছিল, তারপরে দে ফর্মড আ সেপারেট ইউনিভার্সিটি, বাট ওখানেই সিচুয়েটেড আর কি। আমি হেডিংটনে পড়তাম। তো বেসিক্যালি দেখো, শিক্ষা ব্যবস্থা যদি তুমি বলো, আমাদের এখানে না একটা ওই সারা বছর ফাঁকি মারলাম, এন্ডে গিয়ে মুখস্থ করলাম, গিয়ে আমি পরীক্ষার খাতায় উগড়ে দিয়ে চলে এলাম, যেটা হিন্দি থেকে নেওয়া হয়েছে না, যে রাট্টা মার্কে পাস করবে, বলে না যে রাট্টা মারো পরীক্ষা দিয়ে। তো এইটা আমি প্রথম ওখানে গিয়ে অনুভব করলাম যে দিস ইজ নট হাউ ইট ওয়ার্কস। তুমি পাস করতে পারবে না, কারণ সারা বছর ধরে ক্লাসগুলো যদি তুমি না করে থাকো, ওরা কেমন ভাবে করে, ক্লাসে যে নোটস দিচ্ছে, ক্লাসে যে সেমিনার হচ্ছে বা যাই হচ্ছে না কেন, ক্লাসটা তো ইউনিফর্ম সবার জন্য। আচ্ছা, কিন্তু পরীক্ষাটা যখন হয়, সেটা রিসার্চ পেপার দিয়ে দেয়, সেটা আলাদা প্রজেক্ট দিয়ে দেয়, যেটা প্রত্যেকটা ছেলের আলাদা। এবং তোমার যদি সেটা, তুমি যদি ক্লাসগুলো না করে থাকো, পড়াটা যদি তুমি না বুঝে থাকো, অ্যান্ড সঠিকভাবে যদি তুমি থিওরিটা ইমপ্লিমেন্ট না করো, ইউ ক্যানট পাস। তো এইটা হলো একটা সব থেকে বড় মানে ডিফারেন্স আমি যেটা দেখেছি। এবং একটা ধরো 20 পাতার রিসার্চ পেপারের জন্য অন্তত পক্ষে তোমাকে 40টা 50টা রেফারেল পেপারের লিঙ্ক দিতে হবে, তোমাকে উদ্ধৃতি যাকে বলে সেরকম কোটেশন তুলে নিয়ে যে অমুক লেখক এইটা বলেছিলেন এই বিষয়ে, কিন্তু ইনি এটা লিখেছিলেন এটা কাউন্টার করার জন্য, আমার মনে হয় বলে দুটোর মধ্যস্থতা করে এইটা হলো আসল কথা। এই যে গোটা বিষয়টা, যে লজিক্যাল রিজনিংটা আমাকে সেখানে দিতে হবে, সেটা আমাদের শিক্ষা ব্যবস্থাতে নেই। এবং এটা আমি তোমাকে বলছি, ধরো আজ থেকে 12-13 বছর আগেকার কথা। সেই সময় যে পেপারটাই সাবমিট করা হতো না কেন, সেটা আমাকে দুভাবে সাবমিট করতে হবে। ধরো আজকে আমার পেপার সাবমিশন, তো আজ 11:59 অবধি আমার লাস্ট টাইম আছে, সফট কপি সাবমিট করতে হবে, এবং এই হার্ড কপিটা আমাকে কালকে সকালবেলা 10টার মধ্যে গিয়ে সাবমিট করে দিতে হবে ইউনিভার্সিটি। চলো এখানে বসে নিই আমরা, বসে বসে আলোচনা করি। তুমি এটাই চলে এসো। হ্যাঁ, এটাই চলে এসো। তো এই আমি প্রথম রিয়েলাইজ করলাম যে আমাদের এখানে যেমন হয়, যেমন করতাম স্কুলে বা এমনি যখন গ্রাজুয়েশন করতাম, তখন আজকে আনতে ভুলে গেছি কালকে দিচ্ছি, এই ব্যাপারটা হয় না। তো যেটা আমি সফট কপিটা সাবমিট করছি, একটা সফটওয়্যারের মধ্যে দিয়ে সেটা যায়, ওখানে দেখিয়ে দেয় যে কতখানি প্লেজিয়ারাইজ করা হয়েছে। তো anybody who has plagiarized more than 15% of the content, তোমার পেপার তখনই ক্যান্সেল হয়ে যাবে। মানে সেটা টিচার অব্দি পৌঁছাবেও না, তোমাকে এটা বলতেই দেবে না যে না না এটা অমুক কারণে হয়েছে বা কিছু, ইট উইল বি অটোমেটিক্যালি ক্যান্সেল। তো সুতরাং তুমি ওই গুগল খুললে বা সেখান থেকে যেভাবে লিখে দিলে, বা এখন যেটা চ্যাট জিপিটি ইউজ করে, সেটার কোনো জায়গা থাকে না। আমি জানি না যে এখন এআই বা চ্যাট জিপিটি ইউজ করলে সেম জিনিস হয় কিনা, বাট তখন তো তুমি যেখান থেকেই নিতে না কেন হতো সেটা। আরেকটা জিনিস, দুটো ক্লাসরুমের চেহারাটা কিরকম আর কি, এইটা মানে যারা এখানে আমাদের কাছে তো একটা টিপিক্যাল
ক্লাসরুম আছে যেখানে 40 মিনিট একটা ক্লাস হয়, যেটা টিচার একজন একটা বই খুলে সে কতগুলো পড়িয়ে গেল, আমরা খানিকটা যার ইচ্ছে হলো শুনলাম। কারণ ক্লাসরুমের মধ্যে একটা অদ্ভুত জিনিস থাকে, সেটা হচ্ছে কি প্রথম 1 থেকে 10 বা 15টা বাচ্চার দিকে টিচার একটা কনসেন্ট্রেট করে, বাকি যারা আছে এদের কিছু হবে না ওইরকম একটা ধরে নিয়ে তাদের একটু আলাদা করে রাখা হয়। এই দুটো ক্লাস মানে ক্লাসরুমের তো চিত্র তোমার কাছে পরিষ্কার, সেই দুটোকে যদি একটু বলো আর কি। একটা খুব বড় ফ্যাক্টর যেটা তখন আমি ওখানে দেখেছি, এখন আমি শুনেছি আমাদের এখানেও অনেক কলেজে সেটা ফলো করে, সেটা হলো যখন ধরো কোনো বিষয়ে যে ক্লাস রয়েছে, আমাদের একটা খুব কমন কনসেপ্ট ছিল যেটা এত বছর চলে এসেছে, যে আমি ক্লাসে যেতে পারিনি, তুই নোটসটা আমাকে দিয়ে দিস। এটা তো বলতাম একদম। তো টিচার পড়াচ্ছে, নোটস নিয়েছে কেউ, তারটা দেখে ফার্স্ট বয় নোটস করেছে, তো তারটা দেখে এবার 10 জন ঝেপে দিল, তাই তো হলো। ওখানে গিয়ে আমি অবাক হয়ে দেখেছিলাম যে কালকে যে ক্লাসটা করব, আজ রাতে নোটসটা টিচার পাঠিয়ে দিল, গোটা 6 পাতার একটা নোটস, সেটা টিচারই মেল করে দিয়েছে যে এইটা নিয়ে কালকে পড়াশোনা হবে। সো কেউ যদি সত্যি চায় যে সে সেই লেভেলে পড়াশোনাটা করবে, তাহলে ও আজ রাতেই নোটসটা একবার গো থ্রু করবে, সেখানে মার্ক করে নেবে যে আমার কি কি প্রশ্ন আছে, কালকে ক্লাসে গিয়ে পুরো বিষয়টা বুঝে সেই কোয়েশ্চেনগুলো তাকে আস্ক করতে পারে, এই সুযোগটা সেখানে দেওয়া হয়। সিমিলারলি ধরে নাও যে আমি কালকে ক্লাসে যেতেই পারলাম না বা গেলাম না, আমি কালকে অ্যাবসেন্ট হলাম, আমি তাও জানি যে নোটস তো আমার কাছে আছে, তো এইভাবেই গোটা বিষয়টা হতো। এবং আমি যখন ক্লাসে বসে যখন ক্লাসটা চলছে, আমরা ধরো 50 জন আছি, তো 50 জনের কাছেই আমার ল্যাপটপে সেই নোটসটা খোলা আছে যেটা অলরেডি কালকে পাঠিয়েছে, আমাকে আলাদা করে যে লিখতে হবে বা পড়তে হবে তা নয়। এক্সট্রা যদি কিছু থাকে অবভিয়াসলি কোয়েশ্চেন করলাম, সেটা নোট ডাউন করলাম, দ্যাট ইজ এক্সট্রা। মানে তাহলে তোমার কি মনে হয় আমাদের বেসিক ওই স্ট্যান্ডার্ডে পৌঁছতে তো আমাদের সময় লাগবে? বেসিক কোন দুটো জিনিস একটু চেঞ্জেস হলে আমরা আরো একটু বেশি শিক্ষাতে বেনিফিটটা পাবো আর কি? দেখো, সব সময় যে মানে তুমি যদি বলো যে না ওরা যেটা করছে বা ওয়েস্টার্ন কান্ট্রিজে যেটা হচ্ছে ওরা সব সময় এগিয়ে আছে, অ্যাকচুয়ালি তা নয়। আমাদের এখানে অনেক ভাবে অনেক টেকনিক্স আছে, যেমন ধরো খুব সহজ এক্সাম্পল দিচ্ছি, মেন্টাল ম্যাথস যদি বলো, ওদের মেন্টাল ম্যাথস অ্যাবসলিউটলি নেগলিজিবল, প্রায় জিরো। আমাদের এখানে ছোটবেলা থেকে বাচ্চারা তারা হাতে হাতে গোনে, তোমাকে 5-এর নামতা 10-এর নামতা যাই বলবে তুমি নামতা করে বলে দেবে। আমাদের এখানে ছোটবেলাতে শেখানো হয় যে এই যে বডমাস রুল কিভাবে শেখানো হচ্ছে, আমরা মেন্টালি ক্যালকুলেট করি যে কোনটার কি উত্তর হতে পারে, এবং আমরা কিন্তু সেটা লজিক্যাল রিজনিং বলো, সেটা যেভাবে আমরা মেন্টাল ম্যাথস ক্যালকুলেট করি বা অ্যালজেব্রা করি, যেভাবে আমাদের এমসিকিউ তে ধরো সুবিধা হয়, সেগুলো কিন্তু ওদের হয় না। কারণ ওদের আপব্রিঙ্গিংটা বা যেভাবে ওদের যে আপব্রিঙ্গিংটা বা যেভাবে ওদের পড়াশোনা করা হয়, যেভাবে ওদের বাবা মারা ওদেরকে শেখায়, সেটা কিন্তু অন্যরকম। একবারও আমি বলছি না যে মানে সবটা ওদের ভালো আমাদেরটা খারাপ, একদমই না। কিছু কিছু জিনিস বলতে পারো সেটা এই ইউনিভার্সিটি লেভেলে গিয়ে কিছু টেকনিক্স বা কিছু হয়তো এখন আমি শুনেছি যে আমাদের এখানেও হয়তো এগুলোই ফলো করা হচ্ছে, বাট সেটা আমার সেই সময় 12-13 বছর আগে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে আরে এটা যদি এখানে করতো তাহলে তো আমার অনেক সুবিধে হতো, যেটা হয়তো ওখানে গিয়ে আমি ফেস করেছি। হ্যাঁ। তো এই মুহূর্তে তোমার কি কাজ চলছে? এই মুহূর্তে আমি সিরিয়ালটা করিনি বেশ কিছুদিন হলো, তো একটা তো ফ্লিকের একটা সিরিজ করলাম যেটা এই মে মাসে বেরোবে, সেটা। আর একটা হচ্ছে তোমার রাপারায় বলে একটি সিনেমা আমি করছিলাম, রাপারায়টা এখনো প্রোডাকশন ফেজে আছে হয়তো, আর ওই লাস্ট ফেজ অফ শুটিংটা বাকি আছে, ওটা মে মাসেই শেষ হওয়ার কথা। আর এটা ছাড়া এসবিএফ এর একটা ছবি করছি, যেটা ওরা অলরেডি অ্যানাউন্স করেছে, সাধক বামা খ্যাপা, এটা সিনেমাতে আসছে, তো সেটা আমি করছি এবং ওখানে আমি প্রথম থেকেই আছি। বামা রামপ্রসাদ দুটো চরিত্রই তুমি করেছো, তাই তো? তো এইখানে এসে মানে তুমি এখন মানে এই দুটো ক্যারেক্টার তুমি
তো একটা লম্বা সময় ধরে হুম। প্লে করে গেছো এই ক্যারেক্টারটা, তো এই হুম। ক্যারেক্টারটা যখন তুমি প্লে করেছো ওটার এফেক্ট তোমার মধ্যে কি কি পড়েছে? একটা লম্বা ফেস তো ওটা। হ্যাঁ, দেখো একেবারে যে কোনো এফেক্ট পড়ে না আমি যেটা বলবো না, তবে এটা ঠিক আমি যে খুব স্পিরিচুয়ালি ইনক্লাইন্ড হয়ে যাই এই ধরনের কোনো ক্যারেক্টার প্লে করে তা কিন্তু নয়। কিন্তু আমি এই ধরনের ক্যারেক্টার প্লে করতে পছন্দ করি যেখান থেকে আমি কিছু অ্যাবজর্ব করতে পারি, যেখান থেকে আমি কিছুটা বাড়িতে নিয়ে আসতে পারি। তো এটা বলতে পারো যে আমি ধরো আজকে বাবা করার জন্য আমি যতগুলি বই পড়েছি বা তার বিষয়ে জেনেছি বা যেটাই হয়েছে না কেন, তো সেই বিষয়ে আমি অনেকটা জ্ঞান লাভ করেছি। কিছুটা হলেও আমি মানে বেসিক টুকু বিষয়ে আমি অবগত, এবং হতে পারে যে সেই কারণে হয়তো আমি কিছুটা ধীর স্থির হয়েছি আরো, সেটাও একটা হতে পারে, নট শিওর। বাট সাংঘাতিক যে কোনো একটা স্পিরিচুয়াল ইনক্লিনেশন হবে বা একেবারে পাল্টে গেলাম মানুষ হিসেবে, আমি আলাদা হয়ে গেলাম, সেটা আমার কখনোই হয় না। এন্ড অফ দ্য ডে আমি তো অভিনেতা, আমি তো চরিত্রটা প্লে করছি। এই যে তুমি এই একটু আগে একজন তোমাকে স্যার নমস্কার বললো, তো এই ক্যারেক্টার গুলোকে তো তোমাকে তোমার লোকের সঙ্গে ডেইলিকার ডেইলি একটা কানেকশন তৈরি করে দিয়েছে, একটা যোগাযোগ তৈরি করে দিয়েছে না? এবং গ্রামগঞ্জে বা শহরেও সব মানুষ তোমাকে দেখলে রামপ্রসাদ অথবা বামাখ্যাপার সঙ্গে রিলেট করে আর কি, তোমাকে দেখে ওইরকম। এর আগে বোধহয় অরিন্দম দাও ওই ক্যারেক্টারটা করতেন, মামার ক্যারেক্টারটা অনেক দিনই করেছেন, প্রায় প্রায় 8 বছর 8 বছর করেছে। অনেকদিন। কিন্তু তখন সোশ্যাল মিডিয়াটা এইভাবে বুমিং ছিল না, যে এখন তো অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। তো আবার উল্টোটাও, তখন টেলিভিশনটাই সব ছিল, ইট ওয়াজ দ্য অনলি সোর্স অফ এন্টারটেনমেন্ট। এছাড়া বড় জোর হয়তো মানুষ রেডিওতে কিছু শুনতো, মানে এছাড়া তো কিছু ছিল না। এখন সবার কাছে স্মার্টফোন আছে, সবাই ইউটিউব দেখছে, কিছু না হলেও তারা 4টে ওটিটি প্ল্যাটফর্মের নাম তোমাকে বলে দেবে যেগুলো রেগুলার বেসিসে দেখা হচ্ছে। তো অপশন তো এখন অনেক বেশি, তখন তো অপশন তো ছিল না, মানে তুমি টিভি চালালে এই সময় এটা হবে, একদম ওটার কিন্তু একটা আলাদা ক্রেজ, ওয়েট করতে হতো ওটার জন্য যে আসছে আজকে। সেটা তুমি আজকে অরিন্দমদার কথা বলো কিংবা তুমি আজকে যিশুদার কথা বলো, যিশুদা চৈতন্য করতো, মহাপ্রভু করতো, সেইটা কিন্তু একটা অন্যরকম তার একটা ফেস ছিল আর কি, যেটা এখন অতটা তুমি পাবে না। কারণ মানুষ দেখো টেকনোলজি যত বদলাচ্ছে, কন্টেন্ট তত বদলাচ্ছে, অডিয়েন্স বা ভিউয়ারও কিন্তু ততটাই বদলাচ্ছে, তাদেরও তো টেস্ট চেঞ্জ হচ্ছে না। সেটা সোশ্যাল মিডিয়া জীবনে কতটা অংশ জুড়ে আছে, কিভাবে আছে? সোশ্যাল মিডিয়াতে আমি এখন নেই, অনেকদিনই হয়ে গেল, এবং কোথাও একটা গিয়ে আমার মনে হয় বা এখনো মনে হয় যে এইটা আমি খুব ভালো ফেজে আছি, মানে আমি না, এটা হয়তো আমার সমস্যা, আমি সবার কথা বলতে পারলাম না, আমি খুব ইজিলি ডিস্ট্রাক্টেড হয়ে যাই। ঠিক আছে, মানে সেটা যা কিছু নিয়ে হতে পারে, মানে আমি হয়তো লিখছি বা কাজ করছি বা কিছু, খুব সহজে যেহেতু স্মার্টফোনটা হাতে আছে, খুব সহজে আমি খেলা স্কোরটা দেখে আসতে পারি, আমি খুব সহজে আচ্ছা দেখি তো ভিডিওতে কে কি করলো সেটা দেখে নিতে পারি। আমার মনে হয়, আমি জানি না, আমাকে গত কয়েক বছর ধরে অনেকেই বলেছে যে সোশ্যাল মিডিয়া না থাকলে কি কি প্রবলেম হতে পারে, কাজের সমস্যা হবে, তো বাট আমার কখনো না সেটা পার্সোনালি মনে হয়নি। আমার জাস্ট এটাই মনে হয়েছে যে আমার অনেকটা সময় বেঁচেছে আর অনেকটা ডিস্ট্রাকশন বেঁচেছে। তাও এখন আমি জাস্ট ইউটিউবে আছি, হোয়াটসঅ্যাপে আছি, ইউটিউবও খুব ডিস্ট্রাক্ট করে আমাকে এট টাইমস, কোনো কারণ ছাড়াই হয়তো আমি 4খানা শর্ট ভিডিও দেখে ফেলবো, কোনো মানে নেই, করি। আমি কিছু লোকের সঙ্গে কথা বলেছি, সেখানে অনেকেই বলেছে যে আমাদের ভিতরে না কোথাও একটা কাজ করে, যে এই একটা ছবি ছাড়লাম, তারপর আমি ওয়েট করি ছবিতে কত লাইক এলো, কত কমেন্ট এলো, আমরা না কোথাও থেকে একটা মানে অ্যাপ্রুভাল চাই। হ্যাঁ, এইটা কি, মানে এইটা কিভাবে দেখো তুমি? মানে এটা যদি হতে থাকে না, তো আমরা তো পণ্য সর্বস্ব জীবনে চলে যাব না, আমার দরকার নেই, তারপরেও ইম্পোজ হচ্ছে সেই জিনিসটা আমাদের জীবনে। মানে তোমার কি মনে হয় এটা? দেখো, এটা খুব সহজ একটা এক্সাম্পল। আমাকে অনেক বছর আগে একজন মানুষ এটা বলেছিলেন, সিনিয়র অনেক, আমাদের ইন্ডাস্ট্রির নাম। তিনি বলেছিলেন যে আমরা ঘর রং কেন করি, বাড়ি কেন রং। আজকে যদি বাড়িটাকে মেনটেন করাটাই যদি আমার ফ্যাক্টর হতো, সবাই তাহলে একটা কোড দিয়ে
একটা বেসিক রং মেরে রেখে দিত। কিন্তু দেখো এতগুলো রঙের কোম্পানি আসে তোমার বাড়িতে, যারা এত মোটা একটা ডিরেক্টরি নিয়ে তোমাকে শেডস দেখায়, এবং তুমি সেটা চুজ করো। তুমি কি বাড়ির বাইরে থাকবে না ভেতরে থাকবে? তুমি তো থাকবে ভেতরে। তুমি রংটা তো করছো তাহলে বাইরের জন্য, যে আমার বাড়িটাকে দেখতে কেমন লাগছে। তাহলে তুমি যখন সেটা তোমার মাইন্ডসেটে ঢুকে গেছে যে আমি এই বাড়ির রংটা আমি পার্টিকুলারলি এই শেড অফ গ্রে করব কি গ্রিন করব কি হোয়াটসএভার ইট ইজ করব, এটা যখন তোমার এখানে রয়েছে তখন কোথাও তো একটা সেটা কাজ করে যে মানুষের কাছে যাতে সেটা দেখতে ভালো লাগে, একটা অ্যাপ্রিসিয়েশনের জায়গা থাকে। তো আমার মনে হয় এই ছবি পোস্ট করা বলছো বা ভিডিও যা করা বলছো না কেন, এইটা না কোথাও একটা অ্যাকসেপ্টেন্সের থেকে বেশি অ্যাপ্রিসিয়েশনটা বেশি কাজ করে। ঠিক আছে, কারণ যেটা যাই হয়ে থাকুক সেটা তুমি মানে আর্টই করো, সেটা তোমার নিজের ছবি হোক কি তুমি সেখানে তুমি হয়তো খুব ভালো নাচো, খুব ভালো গান গাও, আজকে তুমি সেটা বাড়িতে করছো, তোমার বন্ধু বান্ধবের সামনে করলে 5 জন বললো ভালো হয়েছে, তুমি সেটা গিয়ে যদি সোশ্যাল মিডিয়াতে করো সেখানে হয়তো 500 জন বলবে ভালো হয়েছে। তো এটা তো একটা অ্যাপ্রিসিয়েশনের জায়গা থাকে বলে আমার মনে হয়। এই ভেরি রিসেন্ট কিছু কথা, কিছু বিভিন্ন লোকজন বলে, মিঠুন চক্রবর্তী বলেছে, দেবশ্রী রায়ও একটা কথা বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার দেখে যে কাস্টিং করা হচ্ছে, সেইটা মানে এইটা তোমার নলেজে আছে বা তোমাকে ভেরি রিসেন্ট তুমি এটা ফেস করেছো যে এর একে নেওয়া যাবে কারণ এর ফলোয়ার এত, আর ফলোয়ার কি সত্যি সত্যি ওইভাবে দর্শকের টার্ন হয়? না, দর্শকের টার্ন হয় ফলো একদমই হয়। এইটা আমি মানে দিস ইজ আ মিথ, ঠিক আছে, যেটা এখন হয়তো অনেকেই বুঝতে পারছেন। এই ফেজটা কিন্তু তুমি যেটার কথা বলছো এটা গত 5 বছর কি 8 বছর এই ফেজটা গেছে, যেখানে প্রত্যেকটা প্রডিউসার বলো বা প্রোডাকশন হাউস বলো তারা এটা মনে করতেন এর ফলোয়ার্স আছে, এর তার মানে অডিয়েন্স পুল থাকবে, একে নাও। এখন আমি অনেককেই এটা বলতে শুনেছি যে কি লাভ হলো, আমি তোমাকে নিয়েছি, তার তো এত মিলিয়ন ফলোয়ার্স ছিল, কই কেউ তো এলো না। এন্ড অফ দ্য ডে ইটস অল অ্যাবাউট দ্য পারফরমেন্স। এবং আমি এটা প্রচন্ড ভাবে বিশ্বাস করি। এই সেম এক্সাম্পল বলছি যেটা তোমাকে আমি বাড়ির কথা বললাম, বাড়ির রঙের কথা। একটা বাড়ি যদি সত্যিই খুব সুন্দর রং হয়ে থাকে বা যদি সেটা খুব মানে কি বলবো অ্যাস্থেটিক্যালি ধরো খুব সুন্দর হয়েছে, তুমি কিন্তু দাঁড়িয়ে দেখবে বাড়িটা কিন্তু বাকি সুন্দর বাড়িটা, আননোয়িংলি যে ভেতরে কে থাকে তুমি তো জানতে যাচ্ছ না, তুমি তো গিয়ে নেম প্লেট করবে না, তুমি তো কলিং বেল বাজিয়ে তাদেরকে দেখবে না, তুমি তো বাড়িটাকে দেখছো। এটাও অনেকটা সেরকমই, মানে আমি যদি সত্যিই না জানি যে তিনি কি ইনফ্লুয়েন্সার, তিনি কি মানে তার কত ফলোয়ার্স আছে বা কি আছে, আমি যখন কোনো একটি ছবি দেখতে যাব আমি তো ছবিটাকেই দেখবো, সেটা যদি ভালো হয় যেই করুক না কেন আমি তো তাকে ভালোই। আমরা একটু পজিশনটা চেঞ্জ করে নিলাম নিজেদের মতো করে। সৌমিত্র চ্যাটার্জি, আমি একটা জায়গায় দেখলাম সৌমিত্র চ্যাটার্জিকে নিয়ে তুমি বলেছো তোমার জীবনে খুব এফেক্ট করেছে সৌমিত্র চ্যাটার্জির কাজ, তো সেটা নিয়ে একটু বলো। কি বলি বলো তো, খুব শখ ছিল যে ওনার সাথে কোনো একটা কাজ করবো কখন, আই ওয়াজ টু লেট। যখন ইন্ডাস্ট্রিতে ঢুকি সেই জায়গাটাতে পৌঁছাতে যতটা সময় লাগে তার আগেই উনি চলে গেলেন। আমি আমি শেষ দিনও গেছিলাম ওনাকে শেষবার মতন দেখতে, বাট হ্যাঁ ওইটা হয়তো ওই ইচ্ছাটা আমার অপূর্ণ থেকে গেল। অনেক মানুষ যারা কাজ করেছেন, যাদের থেকে আমি অনেক গল্প শুনেছি, আমি এখনো মানে সেরকম গল্প পেলে আমি জিজ্ঞাসা করি উনি কি করতেন, কিরকম ভাবে তৈরি হতেন, কিভাবে রেডি হতেন। আমার এটা খুবই মানে ভালো লাগে। কারণ তোমার জীবনে যে দুটো ছবি ইমপ্যাক্ট করেছে তার মধ্যে একটা হচ্ছে গিয়ে জয়বাবা ফেলুনাথ, এটা প্রথম আমার ছোটবেলাতে দেখা। হ্যাঁ, তো ওই সিনেমাটা তো আজও তোমাকে মানে তোমার মনের মধ্যে তো ছবিটা একদম গেঁথে গেছে। হ্যাঁ, মানে ফেলুদা বলতে আমার কাছে সৌমিত্র চট্টোপাধ্যায় সবসময়। আমি তার মানে এই না যে আমি পরবর্তীকালে ফেলুদা দেখি, সবই দেখেছি, ভালো লেগেছে, ফেলুদা তো গল্পটাই ভালো লাগে। কিন্তু
আমার কাছে ছোটবেলা থেকে আমি প্রচন্ড বই পড়তাম তো ছোট থেকে, তো ওই বইয়ে যে ছবিগুলো দেখা and ওইভাবে ইমাজিন করা, আর সেই সময় আমি সৌমিত্র বাবুকে দেখেছি আহ, ওই জয়বাবু ফেলুদাতে। আমি যা ফেলুদা পড়েছি আমি সব তো ওনাকে ইমাজিন করে পড়েছি আর কি। তো একটা না হয়ে যায় কি, ছোটবেলাতে তখন তো আর এই স্মার্টফোনও ছিল না, বা টেলিভিশন খুললে মানে আমি ইচ্ছে মতো সিনেমা দেখতে পাবো তাও ছিল না। তো বইটাই আমার একমাত্র সোর্স অফ এন্টারটেনমেন্ট, এবং আমি না ওইটাকেই মনে মনে আমি ইমাজিন করতাম যে আমি সিনেমার মতন দেখতাম, নিজেকে একটা চরিত্র বানিয়ে নাও, এবার বাকিটা আর কি সিনেমা হচ্ছে। তো আমি ছোট থেকে তো ওটাই জানতাম যে আমি তো মানে ছোটবেলা থেকে যখন ফেলুদা পড়তাম আমি তোপসে হয়েই পড়তাম, কাকাবাবু হলে আমি সন্তু হয়েই পড়তাম। তো মানে সেটাই আর কি তখন ছোটবেলার মাইন্ডসেট আর কি। মানে ধরো আমাদের সাহিত্য নিয়ে বিভিন্ন সিনেমা হচ্ছে, সত্যজিৎ রায়ের ফেলুদা নিয়ে পরপর কাজ হয়েছে, অনেক কাজ হয়েছে, বা ভবিষ্যতেও হবে। তো একটা সিনেমা দেখা আর একটা বই পড়া, এই দুটোর মধ্যে পার্থক্য কি? সিনেমাতে যেমন তুমি যদি নিজের মতো করে কল্পনা করতে পারো নিজের মতো করে, কিন্তু যখনই ওটা সিনেমায় কনভার্ট হয়ে যাচ্ছে না, তখন একটা ভিজুয়াল রেফারেন্স তোমার সামনে চলে আসছে। তো এই দুটোর মধ্যে তুমি কিভাবে মানে কোনটাকে বেছে নেবে আগে, বই পড়াটা না সিনেমা দেখাটা? বই পড়াটা, সবসময় বই পড়াটা। মানে আজ অব্দি আমি তোমাকে হাতে গুনে 2-3টে বই বলতে পারবো যেটা আমি বই পড়ে যে আনন্দ পেয়েছি সিনেমাটা দেখেও সেই আনন্দটাই পেয়েছি। ঠিক আছে, যার মধ্যে ধরো লর্ড অফ দ্য রিংস একটা বলতে পারি, হ্যারি পটার যেভাবে ওরা বানিয়েছে বা দেখিয়েছে, তো সেটা বলতে পারি। খুব খুব কম মানে ছবি বা পথের পাঁচালী ডেফিনেটলি সেটা বলা যায়। এরকম মানে খুব কম ছবি আছে যেটা আমি বলবো যে আমি আগে বই পড়েছি পরে সিনেমা দেখেছি আমার তাও ভালো লাগছে। ঠিক আছে, তো কি হয়, বইটা অনেকটা ওপেন মিডিয়াম। তুমি যখন বই পড়ছো, বই ইজ অলওয়েজ ওপেন ফর ইন্টারপ্রিটেশন। তুমি আজকে একটা চরিত্রকে তোমার মনে একভাবে সাজাচ্ছ, 5জন যখন বইটা পড়ছে তারা কিন্তু 5জন 5ভাবে সাজাচ্ছে, তাই না? এবার তুমি যখন সিনেমা দেখতে যাচ্ছ, ইট ইজ আ ডিরেক্টরস মিডিয়াম। ডিরেক্টর হোক, ক্রিয়েটিভ হোক, যেই ডিজাইন করেছে, তুমি তার চোখ দিয়ে সিনেমাটাকে দেখছো। তখন কি হয়, ইউ আর লিমিটেড, তোমার একটা একটা বাউন্ডারি থাকে, তোমাকে ইউ আর বাউন্ড টু বিলিভ ইন দ্যাট, ইদার ইউ বিলিভ ইন ইট অর ইউ ডু নট। এর বাইরে তো কোনো অপশন হয় না। এবার ধরো তুমি বই পড়েছো, তোমার মাথায় এক রকমের চিন্তা ভাবনা ছিল, তোমার মাথায় একটা ক্ষেত্র তুমি তৈরি করেছো, অ্যান্ড এবার তুমি সিনেমাটা দেখতে গেছো অ্যান্ড তোমার সেটার সাথে ক্ষেত্রটা মিললো না, তখন ইউ গেট ডিসঅ্যাপয়েন্টেড। কিন্তু বইয়ে দেখো, তুমি যখন পড়তে বসো, তুমি তো কোনো ভাবনা নিয়ে বসছো না, বা তুমি তো কোনো একটা মানে প্রিসেট নিয়ে বসছো না যে আমার এটা হতে হবে, তখন তুমি ক্রিয়েট করতে করতে যাও যত তুমি পড়ছো। মানে আমি এখানে আরেকটা কথা জিজ্ঞাসা করা যাবো, সেটা হচ্ছে কি, মানে তোমার বই পড়া ছিল, তারপরে তুমি একটা সিনেমা দেখতে গেছো, তোমাকে মারাত্মকভাবে ডিসঅ্যাপয়েন্টেড করেছে এইরকম একটা ছবি, যেটা হচ্ছে কি তুমি আরো মানে তোমার কল্পনায় যেটা ছিল, গিয়ে দেখলে পুরো জিনিসটা ডিজাস্টার হয়ে গেছে, তখন মনে হয়েছে এটা না দেখলেও তো ভালো হতো, আমার কল্পনায় যেটা ছিল সেটাই ভালো ছিল। সেরকম কিছু তো আছে, কিন্তু সে না হয় সবকটার নাম নাই বা বললাম, কিন্তু বেশ কিছু ছবি আছে যেটা আমার মনে গিয়ে মনে হয়েছে যে ছোটবেলাটাই ভালো ছিল, যে আমি ইমাজিন করতাম, কিন্তু পরবর্তীকালে গিয়ে দেখেছি আমার ভালো লাগে। একদম পুরোনো ইয়েতেও যদি তোমাকে বলি, খুব একটা সেফ এক্সাম্পল, আমি যখন টেনিদা দেখতে বসেছি, পুরোনো যে টেনিদা, তা আমি বইয়ের পাতায় পড়েছি যে টেনিদা মানে কি, হজরি মুকুজ্জে, 6 ফুট লম্বা, সারা সিঙ্গারার মতন নাক, বরের মাঠে গোড়া পিটিয়ে চ্যাম্পিয়ন, এই লোকটা। একটা ছোটবেলাতে একটা ইমেজ তো তোমার মাথায় আসবে, টেনিদা মানে একটা পাড়ার দাদা। সেইটাই যখন আমি দেখছি যে চিন্ময় রায় টেনিদা যখন যে পুরনো ছিল, আমি তো প্রথমে ছোটবেলাতে আমি তো রিলেটই করতে পারছি না, আমি মাকে বারবার বলছি এই ইনি টেনিদা, না না যা অন্য কেউ, এটা একটা হয়ে যায়, কারণ আমার তো মাথায় ওটা বসে গেছে। তো এইটা একটা ফ্যাক্টর যেটা সবসময়ই হয় আজকাল। আরেকটা সেটা হচ্ছে গিয়ে, তুমি এত প্রশ্ন লিখে এনেছো? আমি লিখে আনিনি, আমি কিছু কিছু জায়গা আর কি, তুমি দেখলাম ডিরেকশনও করেছো, তো অ্যাক্টরের
ডিরেক্টরের মধ্যে বেসিক পার্থক্য কি? একটা অদ্ভুত ব্যাপার হলো, আমি ওই যে তোমাকে বললাম না যে অভিনয়টা আমি মানে আমি জানতাম না যে আমি অভিনেতা হবো, হুম, কিন্তু আমি আমার বাবাকে বলেছিলাম either আমি ফটোগ্রাফিটা করতে চাই হুম, বা আমি সিনেমাটোগ্রাফি বা ডিরেকশন কোনো একটা ছবি বানাতে চাই, এটা আমার বরাবর একটা ইন্টারেস্ট ছিল। হুম, ঘটনাচক্রে সেই সময় প্রায় 10 বছর পরে গিয়ে আমি হুম, একটা শর্ট ফিল্ম ডিরেক্ট করি, যেটা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে যায়। হুম, নিষ্পত্তি বলে একটি শর্ট ফিল্ম এই গত বছর সিলেক্টেড হয়েছে। হুম, তো আমাদের একটা ছোট গ্রুপ আছে, ন্যাড়াচাঁদের গল্প, আমরাই হুম, বানিয়েছিলাম। হুম, আমি অত কিছু ভেবে বানাইনি, আমার ইচ্ছে ছিল যে একটা বানাবো। আর সবচেয়ে বড় কথা হলো মন্টুদা মানে সুমন্ত হুম, মুখার্জি, মন্টুদা আমাকে গল্পটা পড়ে বলেছিলেন যে হ্যাঁ তুই এটা কর, তাহলে আমি করবো। দ্যাট ওয়াজ অ্যান অ্যাডেড মোটিভেশন যে হ্যাঁ বানাবো। হুম, আম, আমার কাছে যেটা মনে হয়েছে মানে অভিনয় আর ছবির ডিরেকশন, মধ্যে হ্যাঁ, যেটা বলছো, আমি এটা করতে গিয়ে তখন বুঝলাম, আম, দেখো, অভিনেতা হিসেবে হুম, আমার জোনটা হয়তো খুব স্পেসিফিক, হুম, আমার কাজটা খুব স্পেসিফিক, কিন্তু যখন আমি একটা ছবি বানাচ্ছি হুম, তখন তো অনেক কিছু মাথায় রাখতে হবে। বিশেষ করে এই ধরনের ছোট টিম নিয়ে যখন তুমি কাজ করছো, তখন তো এটাও মাথায় রাখতে হবে যে তারা কি খাচ্ছে, হুম, কে কোথায় কি করলো, হুম, ট্রান্সপোর্টেশন কি হচ্ছে, হুম, তো এইটা নিয়ে পুরোটা। হুম, তো দ্যাট ওয়াজ ভেরি কি বলবো, ইউনিক এক্সপিরিয়েন্স ফর মি প্রথমবার যখন হয়। হুম, এবং পরবর্তীকালে আস্তে আস্তে আরো কিছু কাজ আমরা করলাম, এখন হয়তো বিষয়টা অনেকটা হুম, লিনিয়ার হয়েছে বা একটা হুম, জায়গাতে এসেছে। আমার হুম, কেবল এটাই মনে হয় যে একটা ছবি বা সেটা শর্ট ফিল্ম হোক বা বড় ছবি হোক, হুম, যেটাই হোক, সেটা ক্রিয়েট করবার মধ্যে একটা ভিশনটা খুব ইম্পর্টেন্ট। হুম, যেটা আমি কেবলমাত্র স্পেসিফিক্যালি একটা চরিত্র সে কি করবে সে কি ভাববে সেটা নিয়ে আমি ভাবছি না। হুম, অভিনেতা হিসেবে আমার কাছে আমার ওইটুকুই কাজ, হুম, এখানে সেটা অনেক হুম, বৃহত্তর হুম, অ্যাসপেক্ট আর কি। তো ডেফিনেটলি সেটা খুব চ্যালেঞ্জিং এবং আমি খুব এনজয় করি হুম। এটা করতে। এখানে আমি একটা জিনিস আমার খুব জানার এই মুহূর্তে ইচ্ছে হচ্ছে, সেটা হচ্ছে কি যে যখন তুমি তো অ্যাক্টর একজন, এবার তুমি যখন অ্যাজ এ ডিরেক্টর হিসেবে তুমি কাউকে একটা ব্রিফ করছো, ব্রিফ করার পর সে ইনঅ্যাক্ট করছে, হুম, তো তোমার ভিতরে তো তখন একজন অ্যাক্টর আছে, হ্যাঁ। তখন তুমি কি তোমার অ্যাক্টরকে ইনঅ্যাক্ট করে দেখাও, না তার উপরে পুরোটা ছেড়ে রাখো? আই মানে আই ডোন্ট প্রেফার টু ডু দ্যাট। আমি সবসময় আহ, সবসময় আমি সেটাই করি যেটা মানে আগে আমি অভিনেতাকেই বলি যে তুমি হুম, করো, হুম, তুমি হুম, হুম, দেখতেছি হুম, মানে আমার শর্ট এখানে হুম, এই এই হচ্ছে, হুম, তুমি করো। আম, যদি একান্ত সেটা আমার মনে হয় হুম, যে আমি এইভাবে চাইনি হুম, চরিত্রটাকে হুম, বা আমি অন্যভাবে হুম, চাইছিলাম, হুম, তখন আমি বলি। হুম, বাট আমি ইনঅ্যাক্ট করে দেখানোতে খুব একটা পছন্দ করি মানে হুম, বিশ্বাস করি না সেটা। এটা হতে পারে না, কারণ প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা অভিনেতার একটা আলাদা ইন্টারপ্রিটেশন থাকে। হুম, একান্ত সিনেমা যদি একেবারে ভুল লাইনে চলে যায় হুম, তাহলে আলাদা, তখন হয়তো তাকে এ করতে হয়, নাহলে আমি সেটা খুব একটা পছন্দ করি না। মেজর সমস্যাটা কোথায় হয় জানো তো, আই বিলিভ ইন পজেস হুম, বেশ কিছু জায়গায়। হুম, সাইলেন্স হ্যাজ ইটস ওন ল্যাঙ্গুয়েজ। হুম, সমস্যাটা হয়ে যায় আমরা যারা ধরো রেগুলার টেলিভিশনে কাজ করছি হুম, বা হুম, আমরা যেমন ভাবে হাতে স্ক্রিপ্ট পাই আর চলো 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 ফ্লোরে যাই, এই যে হুম, ব্যাপারটা হয়, আমাদের মনে হয় যে এত বড় ডায়লগ মুখস্থ করে আমি পুরো একা বলে দিলাম, হুম, ডেলিভার করে দিলাম। হুম, এইটাতে আমি খুব একটা কমফোর্টেবল নই। হুম, ডেলিভার করে দিলাম, বলে দিয়ে চলে এলাম, সেটা তো ব্যাপারটা নয়। হুম, হয়তো সেটাকে কিছু জায়গাতে মানে কিছু মডুলেশন হলে বা কিছু যদি চেঞ্জেস হয় তাহলে হয়তো সেটা বেটার হয়, হুম, আমার সেটা মনে হয়। হুম। আহ, তুমি অনেকদিন মেগা সিরিয়ালটা করেছো, তোমার সিরিয়াল গুলো তো নয়, কিন্তু অন্য সিরিয়াল গুলোতে যেটা হচ্ছে, প্রচন্ড মানুষের প্রচন্ড রাগ বা ক্ষোভ বলতে পারো, প্রচন্ড রিগ্রেসিভ জিনিসপত্র দেখানো হচ্ছে। ঠিক। আহ, আমি ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন আমরা না এটা বানাতে চাই না। যে রাইটার সে বলছে আমি এটা লিখতে চাই না। যে প্রোডাকশন হাউস সে বলছে আমি এটা বানাতে চাই না। এই একটি মেয়ের চারটি বিয়ে এবং সংসারে কুটকাচালি, প্রোগ্রেসিভ না হয়ে জিনিসটা রিগ্রেসিভ হয়ে যাচ্ছে। কিন্তু কোনো একটা অদৃশ্য শক্তির জন্য এটা কন্টিনিউয়াস চলে যাচ্ছে। হুম, মানে তুমি এখন যে টেলিভিশনে যে কন্টেন্ট গুলো চলে,
সেইগুলো সম্পর্কে তোমার তোমার ভাবনা বা মতামত কি? আমার না আলাদা করে এটা নিয়ে কোনো মতামত নেই। আমি এই প্রোগ্রেসিভ রিগ্রেসিভ ইত্যাদিতে আমি বিশ্বাসী নই। Okay. ঠিক আছে, কারণ ইউ ক্যানট ডিসাইড যে কোনটা প্রোগ্রেসিভ, ইউ ক্যানট ডিসাইড কোনটা রিগ্রেসিভ, তাই না? তো আজকে আমি জাস্ট অ্যান এক্সাম্পল, মানে তুমি এটা বললে বলে আমি ভাবলাম, জাস্ট কয়েকদিন আগের কথা, there was a Comic-Con party somewhere, and আমাকে এসে কেউ ছবি দেখাচ্ছিল। এই যে গোটা জিনিসটা আমাদের এখানে হতো না। আমি ছোটবেলাতে দেখেছি গো অ্যাজ ইউ লাইক হয়, তোমার স্কুলে বাচ্চারা যে যার মতন সাজে, বা পাড়ার একটা খেলার স্পোর্টস দিতে হয়। সো ঘটনাচক্রে আমার জন্মদিন হচ্ছে হ্যালোউইনের দিন, ঠিক আছে? তো হ্যালোউইনে সবাই এখন হ্যালোউইন থিম পার্টি হয়, এগুলো তো সবই ওয়েস্টার্ন কালচার, আমরা সেটাকে অ্যাডাপ্ট করেছি, আমরা নিয়েছি। তুমি এটাকে কি বলবে, এটা প্রোগ্রেসিভ না রিগ্রেসিভ? there might be a question, তোমার যেটা মনে হয় হতেই পারে। তুমি বলতে পারলে হ্যাঁ প্রোগ্রেসিভ, কি আছে, সেলিব্রিটি তো করছে, খারাপ তো কিছু না। তো আই হ্যাভ সিন পিপল যারা উইচেস সাজে, পুরো কস্টিউম দিয়ে, সেরকম লেন্স পরে, সেরকম ভাবে পুরোটা তারা উইচেস সাজে। তো সেটাকে তুমি কি বলবে, প্রোগ্রেসিভ না রিগ্রেসিভ? এখনো অব্দি হয়তো তাই বলবে, বাট এটাই যদি আজকে সেম জিনিসটা আমি একটা সোসাইটিতে আমি যদি দেখাই যে কেউ একজন সেই উইচটা সেজে আসছে, এন্ড দ্যাটস আ সেলিব্রেশন, আর কোনো একটা জায়গাতে যেখানে কাউকে ডাইনি বলে পুড়িয়ে মারা হচ্ছে, দ্যাট বিকামস রিগ্রেশন। আমার কাছে ইটস অ্যাবাউট দ্য মাইন্ডসেট অফ দ্য পিপল, ইটস নট অ্যাবাউট বিং আ উইচ অর ড্রেসিং অ্যাজ আ উইচ। হতেই পারে, অসুবিধা নেই, তোমার মাইন্ডসেট যতক্ষণ ঠিক আছে ততক্ষণ ইট ইজ অ্যাকসেপ্টেবল। কিন্তু জাস্ট সেটা উল্টে গেলে তখন কি মনে হয়? তখন তো মনে হয় না, তখন তো মনে হয় যে কোন দুনিয়ার বাস করছি, কোন সমাজে আছি আমরা, 2025-এ দাঁড়িয়ে এরকম একটা ঘটনা ঘটছে কি করে, তখন তো তাই মনে হয়। একদম। তো আমার কাছে ইটস নট অ্যাবাউট যে কি কন্টেন্ট দেখাচ্ছে সেটা রিগ্রেসিভ কন্টেন্ট না প্রোগ্রেসিভ কন্টেন্ট। আমার কাছে মনে হয় যে গল্পটা, যে গল্প আমরা দেখাচ্ছি বা বাচ্ছি বা যেটাই দেখানো হচ্ছে না কেন, আমার কোথাও একটা মনে হয় যে বাংলা লিটারেচার সাহিত্য যতটা সমৃদ্ধ, বিভিন্ন রকম গল্প নিয়ে বলো, বা এত লেখকের এত বই রয়েছে, খুব কম ল্যাঙ্গুয়েজে কিন্তু এরকম ভ্যারিয়েশন আছে, এত ভার্সিটালিটি আছে, আমরা সেই সাহিত্যগুলোকে নিয়ে খুব কম চর্চা করি বা হয়তো খুব কম কাজ হয়। এক সময় হতো, এখন টোটালি অন্য ধারার কাজ হয়। আমার সেইটাই একটাই আক্ষেপ আছে, এর বাইরে আমার প্রোগ্রেসিভ রিগ্রেসিভ নিয়ে কোনো বক্তব্য নেই। যা ঘটছে সমাজে তাই দেখাচ্ছে। আজকে তুমি যদি মানে আজ এত বছর ধরে পুলিশ ফাইলস চলছে, কিভাবে চলছে, সমাজে যে ঘটনাগুলো ঘটছে সেটাই দেখাচ্ছে, তাহলে তো চলাই উচিত না। তুমি তো বলবে যে তাহলে তো মানে ক্রিমিনাল নিয়ে কেন কাজ হচ্ছে, ক্রাইম নিয়ে কেন দেখানো হচ্ছে, ব্যাপারটা তো তাই। একদম সেটাই। তুমি অ্যাক্টিং থেকে তোমার এই মুহূর্তে তোমার যে ফ্রেম, তোমাকে যে লোকজন চেনে, তোমাকে যে লোকজন ভালোবাসে, এটা তো সব অ্যাজ এ অ্যাক্টর হিসেবে তুমি পেয়েছো, মানুষের ভালোবাসা পেয়েছো, তুমি কাজের মধ্যে দিয়ে তাদের সঙ্গে একটা যোগাযোগ তৈরি করেছো। তো অ্যাজ এ শিল্পী হিসেবে সোশ্যাল রেসপন্সিবিলিটি কি ফিল করো তুমি শিল্পী হিসেবে? হ্যাঁ, তো যখন তুমি শিল্পী তখন তো এইগুলো তো তুমি পেয়েছো, তোমাকে ভালোবেসে লোক দিয়েছে তোমাকে, ওকে, এবং তুমি সেটা তুমি আর্ন করেছো তোমার শিল্প সত্তা দিয়ে, তাই না? তো সমাজের প্রতি তোমার তো একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে অ্যাজ এ আর্টিস্ট। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই সমাজের প্রতি একটা রেসপন্সিবিলিটি থাকাটা খুব প্রয়োজন। আমি এই কারণে বলছি, কারণ যারা অ্যাক্টিং করে বা এরা কি ডেইলি এদের মুখটা দেখা যায়, হয়তো একজন ডাক্তার সে তার মতো করে রেসপন্সিবিলিটি পালন করছে, কিন্তু সে সবসময় ওইভাবে মানুষের চোখের সামনে আসে না। যেহেতু আমাদের এই মিডিয়ামটা অডিও ভিজুয়াল মিডিয়াম, আমরা যেটা বলছি, আমরা যেটা দেখাচ্ছি, সেটা মানুষের মধ্যে বড্ড বেশি ইমপ্যাক্ট ফেলেন। প্রশ্নটা খুব গভীর, মানে লেট ইট স্টে ইন ফর আ হোয়াইল। ওকে, দেখো
এটা মানে এক কথায় হয়তো উত্তর দেওয়াটা খুব না, ডিফিকাল্ট, তুমি আমি তাও এলাবোরেট করে elaborate এক্সাম্পল দিয়ে করতে পারবো বোঝানোর না চেষ্টা আসলে। করছি তোমায়। হুম, আম, আমি যখন এখানে অভিনয়টা করতে আসি, হুম, আমি কিন্তু সোশ্যাল রেসপন্সিবিলিটি মাথায় রেখে আসিনি। হুম, আমি আমার প্যাশন বলো, আমার খিদে বলো, আমার ইচ্ছা বলো, আহ, মানে সেইগুলো মেটানোর জন্যই আমি এসেছিলাম। আমি তো আমি তো সে অর্থে কখনো অভিনয় শিখিনি। হুম, আমি তো কোনোদিনও ভাবিনি যে আমি হুম, অভিনেতা হব। হুম, বাট করতে 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 আজ তুমি যে প্রশ্নটা আমাকে করছো যে হুম, তোমাকে লোকে চেনে, তাহলে তো তোমার একটা রেসপন্সিবিলিটি আছে। হুম, নিশ্চয়ই আছে। হুম, আহ, একটা মানুষ হিসেবে আমার যা রেসপন্সিবিলিটি আছে তাই আছে, হুম, আলাদা করে তো কিছু নেই। কিন্তু তুমি যদি আমাকে বলো যে না তুমি অভিনেতা, সো ইউ হ্যাভ টু সেট অ্যান এক্সাম্পল হুম, টু হুম, সামবডি, এই সেটিং অ্যান এক্সাম্পলটা ইজ ভেরি ডিফিকাল্ট। মানে আমি কি দিয়ে এক্সাম্পলটা সেট করবো? হুম, আমার কাজ দিয়ে করবো না হুম, আমার পার্সোনাল লাইফ দিয়ে করবো? হুম, যদি আমি আমার পার্সোনাল লাইফ দিয়ে কোনো এক্সাম্পল সেট করতে যাই, তাহলে তো আমার পার্সোনাল লাইফটাকে নিয়েই আমাকে বারবার হাইলাইটটা করতে হবে। রাদার ইটস ইজি যে আমি আমার কাজ যা করছি মানুষ আমাকে তাই দিয়ে চিনছে। হুম, এবার আম, কিভাবে বলি, খুব সহজ এক্সাম্পল হলো যে দেখো আমি কিছু জিনিসে ধরো আমার পছন্দ নয়, আমি হুম, কোনোদিন জড়াইনি, তাই না? এবার মানুষ যদি সেটাকে আমার পার্সোনাল ভিউ পয়েন্ট দেখে যদি হুম, সে আমাকে বলে, যেমন ধর কথার কথা বলছি হুম, যে আমি কোনোদিনও আমার নিজস্ব জীবনে, হুম, ব্যক্তিগত জীবনে আমি একটাও সিগারেট খাইনি, হুম, ঠিক আছে? হুম, চরিত্রের খাতিরে দু একবার আমাকে খেতে হয়েছে, হুম, কিন্তু আমি নিজের ব্যক্তিগত জীবনে কখনো খাইনি। তা এটা তো লোকে জানবে কেমন করে? তাহলে তো হুম, আমাকে এটাকে হাইলাইট করে দেখাতে হবে হুম, যে তুমি তাহলে আমাকে ফলো করো। হুম, আর না হলে আমাকে সেটা বলতে হবে যে আমি কোনো সিগারেটের অ্যাড দেবো না। হুম, কোন অ্যাড দিচ্ছি আমি? হুম, তো আমাকে নিয়ে তো লোকে বলবেও না যে না তুমি আমার সিগারেটের অ্যাড দাও, তো হুম, বলবেন। কিন্তু আমি যদি এটাকে এখন দেখাতে চাই, তাহলে আমাকে হাইলাইট করতে হবে এটা, হুম, হুম, তাই না? হুম, এটা তো কোনো মানে হয় না। হুম, মানে আমি নিজে থেকে তাহলে আমাকে বলতে হবে যে হুম, দেখো আমি খাচ্ছি না, তুমিও খেও না। হুম, সেটা কেন শুনবে লোকে? হুম, যার যেটা চয়েস সে সেটাই করবে, হুম, তাই না? আমি বড়জোর আমার কাজটুকু হুম, লোককে দেখাতে পারি হুম, যে হ্যাঁ আমি এই কাজটা করেছি। হুম, এবার এটা ঠিক যে আজ আমি, যেমন তুমি বললে যে তুমি বাবা করেছো কি রামপ্রসাদ করেছো, একটা হঠাৎ করে যদি একটা হার্ডকোর নেগেটিভ কোনো চরিত্র করি, পাঁচটা লোক এসে আমাকে বলে তুমি এটা করলে, হুম, হ্যাঁ এটা আমি এক্সপেক্ট করিনি, হুম, হয় এরকম, হুম, এর বেশি আমি কি করবো, হুম। তাই না? আহ, আহ, এখানে যে আরেকটা জিনিস সেটা হচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, মানে সবকিছু মানে সবকিছুই তো আমাদের ওপেন, মানে জীবনটাই ওপেন হয়ে গেছে বড্ড। হুম, তো সেখানে রোজ না পারসেপশন তৈরি হয় হুম, হুম, যে আজকে এই ইস্যুটা নিয়ে সবাই বলছে, হুম, কালকে সেই ইস্যুটার সমাধান হলো কি হলো না, আবার কালকে আরেকটা ইস্যু, পরশু দিনে আরেকটা ইস্যু, বা দেখা গেল সকালবেলা এক ইস্যু, বিকেলবেলা আর এক ইস্যু, এই যে আমরা চেঞ্জেস হয়ে যাচ্ছে, মানে আহ, এটা আমাদের মানুষের মানে আমাদের জীবনে, মানে তোমার জীবনে তুমি এটা কিভাবে দেখো? দেখো এটা তো তুমি যেটা বলছো, হুম, এটা হচ্ছে দ্য লনজিভিটি অফ অ্যান হুম, ইস্যু, অ্যান আর্টিকেল, হুম, সাবজেক্ট যাই বলো না কেন। হুম, তো দের ইজ সামথিং কল ডিজিটাল রটিং। হুম, হুম, ডিজিটাল রটিং ইজ সামথিং লাইক, ধরো আজ এই যে ক্যামেরা তুমি ইউজ করছো হুম, বা যে হুম, ট্রান্সমিটারটি আমি পড়ে আছি, হুম, 4 বছর পরে এগুলো অবলুপ্ত হয়ে যাবে, হুম, নতুন কিছু টেকনোলজি চলে আসে। একদম, তখন কিন্তু এটা যে একদম হুম, হুম, স্টেট অফ দ্য আর্ট প্রিসাইজ হুম, টেকনোলজি যেভাবে আজকে আছে আর কি, আছে, বা হুম, যেভাবে আজকে এটাকে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, 2 বছর পরে নতুনটা আসবে, এটাকে কেউ তাকিয়েও দেখবে। হুম, সিমিলারলি খবরটাও তাই। হুম, যতক্ষণ মানে এটা তো এতদিনে সবাই বুঝে গেছে যে মিডিয়া বলো এ বলো যেটা হুম, হুম, চ্যানেল বলো, যতক্ষণ দেখবে যে সেখানে একটা ট্র্যাকশন আছে, সেখানে হুম, অডিয়েন্স আসছে, সেটার বিষয়ে জানতে চাইছে, হুম, কিওয়ার্ডস এ সার্চ ওয়ার্ডস এ সেটা হুম, আসছে, ততক্ষণ সেটা নিয়ে খবর হবে। আস্তে আস্তে সেটা সাইড হয়ে যাবে, তখন সেটা রেফারেন্স নিউজে চলে যাবে। যে আবার কোনো একটি ঘটনা ঘটলো, তখন এটাকে হুম, রেফারেন্স হিসেবে তুলে আনা হবে যে অমুক সালে এটা ঘটেছিল, দেখুন আবার হয়েছে। হুম, তো হুম। সেটাই হবে। তো সোশ্যাল মিডিয়াটাও ঠিক সেইভাবেই কাজ করে। পলিটিক্স নিয়ে তোমার ভাবনা চিন্তা কি? আমি একদমই পলিটিক্যালি ইনক্লাইন্ড নই, হুম, এবং এটা আমার মানে সবাই জানে যারা হুম, আমার চেনা পরিচিত। হুম, আম, আমি যে কখনো মানে সেরকম কোনো অনুষ্ঠান বা ইয়েতে যাইনি তা নয়, হুম, আমাকে ইনভাইট করেছে, আমি গেছি, আম, সম্মানিত করেছে, হুম, আমি তাতে থেকেছি, কিন্তু আমি পলিটিক্যালি কোনো কালেই খুব একটা ইনক্লাইন্ড নই।
ভিতরে তো তবুও তো একটা সাধারণ মানুষের একটা, তুমি যেহেতু আমরা ভারতবর্ষে থাকছি, আমাদের একটা 5 বছর পর দেশের হোক রাজ্যের হোক একটা ভোট দিতে হয়। তো তুমি এই যখন ভোট দাও, মানে তোমার অধিকার, মানে আমরা যখন আমাদের অধিকার প্রয়োগ করি, তো আমরা হয় না, আমরা কতগুলো ফ্যাক্টর ভাবি যে মানুষটা আমাদের দাঁড়িয়েছে, সে দল হোক বা ব্যক্তি মানুষ হোক, যা দেখিয়ে দিয়ে আমাদের কতগুলো হয় না যে আমাদের ভাবনা চিন্তাকে রিফ্লেক্ট করে এইরকম একটা লোককে আমি বাঁচি। সেই ভাবনাগুলো তোমার কাছে পরিষ্কার যে আমি এইরকম একটা আদর্শ সোসাইটি চাই, তার জন্য হচ্ছে এই মানুষগুলো আমার জন্য ঠিকঠাক। সেটা হতে পারে বিভিন্ন দলের হতে পারে বা বিভিন্ন মানুষ হতে পারে। সেই যে ভাবনাগুলো, থট প্রসেস কি তোমার কাছে ক্লিয়ার? আমি এটা মনে করি আদর্শটা বা মতভেদ যাই থাকুক সেটা মানুষে মানুষে হয়, সেটা দলে দলে হয় না। মানে আমি কথার কথা বলছি যে তুমি আজকে নীল দলের সদস্য এবং তোমার একরকম, তুমি মানুষ, তোমাকে আমি মানুষ হিসেবে চিনি 10 বছর ধরে, তুমি একরকম মানুষ, তুমি কালকে গোলাপি দলে চলে গেলে তো তুমি একটা অন্য মানুষ হয়ে গেলে, এটা তো হতে পারে একদম, তাই না? মানে আজকে যদি তোমাকে আমি চিনি যে এই লোকটা অসৎ, এই লোকটা লোকের টাকা চুরি করে বা অমুক অমুক জায়গাতে সে ঝামেলাটা করেছে, তুমি যদি আজকে গোলাপি দলে যাও, আমি তো বলবো না যে না ও ভালো হয়ে গেল কারণ গোলাপি দলের আদর্শ ভালো, আমি তো সেটা কখনোই বলবো না, তাই না? তো আমি, যদি তুমি আমাকে আদর্শর কথা বলো, আমি সেটা মানুষে মানুষে বিশ্বাস করি। আমি তোমাকে ধরে বলতে পারবো যে এই মানুষটি ভালো, একে আমি চিনি, পার্সোনালি দেখেছি, কিন্তু হতে পারে যে সে এমন একটি দলের রয়েছে যেখানে তাকে হয়তো কাজ করতে দেওয়া হচ্ছে না, হতেই পারে, আবার উল্টোটাও হয়, ভাইসে ভার্সা, একদম, তাই না? তো আমি অত বিতর্কে যাচ্ছি না, আমি খালি একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে আজকে যদি একদম ধরে নাও মুর্শিদাবাদ কি মেদিনীপুরের একজন মানে অত্যন্ত পল্লী গ্রামের কোনো একটি চাষি, সে যদি তোমাকে তার আদর্শ এবং তার মত কি পলিটিক্যাল কিছু দেয়, তাহলে কি 10 জন শুনবে? শুনবে না। তাহলে আমারটাও শোনা উচিত নয়, কারণ আমি ঠিক ততটাই অজ্ঞ, তাই না? আমি যে বিষয়ে জানি না আমি বলি, আই রিফ্রেন ফ্রম টোটালি। আমি যে বিষয়ে শিক্ষিত নই, আমি সেই বিষয়ে কিছু বলতেই চাই, এটাই। কারণ আমি একটা জিনিস খুব প্রচন্ডভাবে বিশ্বাস করি, আমাকে যদি আজকে কেউ জোর করেও বলা যে না তোমাকে পলিটিক্যাল পার্টির হয়ে বা তোমাকে কোনো নেতা হতেই হবে, তাহলে আমি বলবো যে আমাকে 2 বছর 5 বছর সময় দাও, আমি পড়াশোনা করি, আমি আগে জানি, শিক্ষিত হই, তবে আমি হাত দেবো, নাহলে আমি নেই। তো এবার যেটা আমার জিজ্ঞাসা সেটা হচ্ছে যে মেন্টাল হেলথ, সেইটার সম্পর্কে কতটা সচেতন তুমি? যদি আমাদের কাজ করতে করতে হয় না যে ক্রিয়েটিভ ব্লকেজ আসে, তারপরে হচ্ছে কোনো একটা ইস্যুতে আমাদের সত্যি যেখানে আমরা বলতে পারি না, কোনো একটা জিনিস আমাদের ভিতরে একটা বাবলস তৈরি করে, যেটাতে হয়তো আমাকে 2-3 দিনের জন্য, 4 দিনের জন্য, 5 দিনের জন্য, এটা ভিজুয়াল রেফারেন্স হতে পারে, বই পড়া থেকে হতে পারে, হয় না আমাদের একটু ভিতরে একটু নাড়ি দিয়ে চলে যায়, মনে হয় যেন আমি একটু আনস্টেবল হয়ে যাচ্ছি। এটা তো সব মানুষের মধ্যেই কাজ করে, যেহেতু আমরা ইমোশনাল। তো এইটাকে কিভাবে তুমি দেখো, কিভাবে হ্যান্ডেল করো জিনিসটাকে? দাদা দেখো, তুমি যেটা বলছো, মানে আমি আরো স্পেসিফিক্যালি বলছি, অনেক সময় মানে ক্রিয়েটিভ ব্লকেজ এক জিনিস, মেন্টালি মানে কোথাও যদি একটু আনস্টেবল হয়ে যায় সেটা একরকম, যেটা একটু লাইট হেডেড লাগে অনেক সময় সেটা একরকম, আবার কেউ যেটা খুব, আমি যদি আরো হেভি ওয়েতে যাই যে হয়তো কেউ মেন্টালি ডিপ্রেসড হয়ে যায়, তো সেটা আর একরকম। আমার এটা মনে হয় যে প্রত্যেকটা মানুষ তাদের মেন্টাল স্ট্রেংথ আলাদা আলাদা হয়, এটা না কখনোই ইউনিফাই করা যায় না, বলা যায় না যে এটা মানে এটাই। মানে আমি ফর এক্সাম্পল, যে কারোর মন খারাপ হয় বা রাগ হয়, সে হয়তো, মানে আমি কথার কথা বলছি, কেউ থাকে মন খারাপ হলে কাঁদে, আমি এমন লোককে চিনি যা রাগ হলে কেঁদে ফেলে, বলতে পারে না কিছু কিন্তু কেঁদে ফেলবে, ঠিক আছে। আবার আমি মানে এমনও জানি যে হয়তো পুরো ব্যাপারটাতেই খুব স্টয়িক, তার মানে মাপা হাসি, চাপা কান্না ইত্যাদি, তো সবটাই হয়। এবং আমি পার্সোনালি আমার ব্যক্তিগতটুকু বলতে পারি, সবারটা আমি বলতে পারবো, আমার খুব ঘুম পায়,
হুম আমি এটা বলতে পারো আমার বডির ডিফেন্স মেকানিজম, হয়তো আমি জানি না। হুম আমি যখন কাজ করি আমি দিনরাত জেগে এমন হয়েছে যে মানে আমি টানা 2-3 দিন ঘুমাইনি, আমি কাজ হুম করছি, আমি কিছু নিয়ে খুব ব্যস্ত, হুম মাথা খাটাচ্ছি, সব ঠিক আছে। হুম আবার এটাও হয়েছে যে খুব সামান্য কোনো কারণে মানে আমার হয়তো খুব মানে মন খারাপ লাগলো, বা হুম হয়তো কিছু নিয়ে আমি খুব ডিস্টার্বড হয়ে হুম আছি, আমি ঘুমিয়েছি। হুম ঘুমিয়েছি মানে টানা সারাদিন আমি ঘুমিয়ে থেকেছি, হুম এমনও হয়েছে। হুম কিন্তু এটা আমার, আমি যে খুব একটা যে আমার তাতে প্রবলেম হয় তা না। হুম এটা বলতে পারো যে এটা সেলফ হিলিং প্রসেস থাকে, হুম তো ইটস আ পার্ট অফ দ্যাট মেবি। হুম হুম। তোমার তোমার যখন প্রথম আমাদের 6-7 বছরে প্রথম স্মৃতি আসতে শুরু করে এবং সেটা আমরা মনে রাখতে পারি মোটামুটি। হুম তো আহ, মায়ের কথা মনে পড়লে হুম। কোন স্মৃতিটা তোমার স্মৃতি দিয়ে মাকে রিলেট করো? তুমি ইনফ্যানচুয়াল মেমোরির কথা হুম বলছো? হুম। মানে মায়ের। যেমন যেমন আমার মনে হয়, হ্যাঁ। আমি যখন ক্লাস 5-এ পড়ি, হুম তো প্রথম আমি যখন হাই স্কুলের কস্টিউমটা মা পরিয়ে আমাকে পরিয়ে দিয়েছিল মনে আছে, মানে একটা সাদা জামা, সাদা জুতো, সাদা প্যান্ট, একটা অদ্ভুত ভাবে সুন্দর করে চুল আঁচড়ে দিয়েছিল। হুম এই হুম। মেমোরিটা আমার সব সময়, মানে মায়ের সঙ্গে এলেই এই মেমোরিটা আমার সব সময় আসে আর কি। আমি আমার মানে খুব অল্প বয়স বলতে, হুম, আমি ভালো করে ভেবেচিন্তে দেখেছি, আমার 1.5 বছরের কথা মনে পড়ে। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ। তার নিচে খুব একটা নামতে পারিনি, খুব আবছা সেগুলো হুম আর কি। 1.5 বছর অব্দি আমার মনে পড়ে। হুম আমি থাকতাম এই কাছেই, ঠাকুরিয়া হুম। ব্রিজের এখানে। তখন আমার দিদুর বাড়ি ছিল, আচ্ছা। ঠিক আছে, এমআরআই হসপিটালের কাছে। হুম তো আমার মা আমাকে, মা অফিসে যেত সকালবেলা, তো আমাকে রেডি করে ওই ওখানে একটা ছোট স্কুল ছিল, নার্সারি, হুম। তার নাম ছিল হামটি ডামটি, এখন আছে আচ্ছা। কিনা আমি জানি না। তাতে আমাকে নিয়ে যেত। হুম আর আই স্টিল রিমেম্বার, আমি খুব অল্প বয়সে মানে ওই 1.5 বছর, 1 বছর 7 মাস এই বয়স থেকে আমি ওই স্কুলটাতে যেতাম, প্রি হুম কিন্ডার গার্ডেন স্কুল। হুম হুম আমাকে সেখানে পাঠাতো না। তো প্রথম দিন আমাকে গিয়ে ওখানে রেখে এসেছিল, আর আমি খুব কান্নাকাটি করতাম। হুম। কিন্তু সেকেন্ড দিন থেকে আমি আর বাড়ি আসতে চাইতাম না, আমি ওখানে আচ্ছা। থাকবো বলে মনে করতাম। আমার দিদিও আমাকে আনতে যেত দুপুরবেলাতে। আর প্রত্যেকদিন আমি ওই ফিরে আসতাম ওই রেল লাইন ক্রস করে লাফাতে লাফাতে। আই স্টিল রিমেম্বার দ্যাট হুম খুব ভিভিডলি। হুম এইটা আমার খুব মনে পড়ে, যে সকালে আমাকে মা নিয়ে দিত আর হুম। ওখানে দুপুরে দিদি নিয়ে আসতো। এটা আমার প্রথম memory। কোনো একটা মানুষ হুম। যে না হলে তুমি হতে না, মানে আজকের অভিনেতা সব্যসাচী হতো না, কোনো একটা মানুষ। এরকম হয়তো অনেকেই আছে, আমি তো এখন সেভাবে নাম ধরে বলা খুব ডিফিকাল্ট। সব ফেজটাতে প্রত্যেকটা ফেজে একজন একজন করে থাকে, তবে আমি বলতে পারি রূপমদার কথা। হুম রূপম সিংহ। হুম আমি যখন প্রথম অভিনয় করতে আসি, হুম মানে 2015 সালে আমি যখন এই সমালোচনা করি, হুম আহ, আমি একটা পয়েন্টে, তখন তো ওই রাত্রিবেলা 2-3টের সময় হুম দেখা হতো, এবং আমার মানে বাড়ি ফিরে যাওয়াটা সম্ভব ছিল না। আমি প্রথম দিকে আমার দিদুর এখানে থাকতাম। ইভেনচুয়ালি সেই সময় আমার দিদু মারা যায়, এবং তারপর থেকে আমি আমার একটা খুব প্রবলেমের মধ্যে পড়েছিলাম, আমি তখন থাকবো কোথায়, আই ইউজ টু আর্ন ইন পিনাটস। ওটা হুম দিয়ে যে আমি বাড়ি ভাড়া নেবো, থাকবো, সেটাও হতো না। রূপমদা ওয়াজ দ্য ওয়ান হু টুক মি ইন। হুম আর দীর্ঘদিন আমি ও বাড়িতে ছিলাম, আহ, এবং এখনো আমার সাথে খুব ভালো যোগাযোগ আছে, আমরা কাজ নিয়ে আলোচনা হুম করি। আমি বেসিক টুকু, হুম কোনটা লেফট অফ ক্যাম্প কোনটা রাইট অফ ক্যাম্প, আমি তো সেটাও জানতাম না হুম কাজ করতে আসি। হুম ওই বেসিক থেকে আমি ওর কাছে শিখেছি, আমি জিজ্ঞেস করতাম যে এটা কি গো, ওটা কি গো, হুম এরকম একটা ব্যাপার ছিল। হুম যেটা এখন এসে এই খুব রিসেন্টলি মানে এই যে নিষ্পত্তি যে ছবিটির কথা হুম বললাম, তাতে রূপমদা পাঠ করেছে আমার ডিরেকশনে, হুম সেটা নিয়ে আমরা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে গেছি। এই গোটাটা, এই গোটা জার্নিটা 10 বছরে, এটা হুম ও না থাকলে হয়তো আহ, হতো না এত হুম স্মুথ। আর এখনো খুব এনজয় করে সেটা। হুম আহ, হুম হুম। এখনো রেগুলার একটা যোগাযোগ আছে আর কি। আরেকটা জিনিস, আমরা মানে চলার পথে, জীবন আমাদের তৈরি করার পথে বিভিন্ন লোকজনের সঙ্গে দেখা হয় বা হুম দেখা হয় না, তাদের গল্প, তাদের পড়া, তাদের লেখা আমাদের এনরিচ করে।
আমাদের ভাবনা চিন্তাকে একজন থেকে আরেকটা জনে নিয়ে যেত, এবং একটা মানুষের শেপ তৈরি করতে সেই কথাগুলো বা সেই লেখাগুলো, তার বক্তৃতা, কারো একটা কবিতা হতে পারে, কারো একটা গান হতে পারে। তো আমরা কি হয়, এই পুরো জীবনের শেষ পর্যায়ে এসে বা জীবনে চলার পথে তাদের আমরা ধন্যবাদ জানাই না, জানানো হয়ে ওঠে না, বা আমরা ওটা ভুলে যাই। আমায় যদি কেউ বলে, মানে যদি লেখা দিয়ে যদি আমি যেটুকু লিখি, যা লিখি, বা আমার লেখার ধরন, প্যাটার্ন যেমন, আমি তো একজনের কথা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ছোটবেলা থেকে আমি ওই অদ্ভুতুরে সিরিজ থেকে শুরু করে, ছোট গল্প থেকে শুরু করে, আমি ওনার যা যা মানে উপন্যাস যা পড়েছি, যাই থাকুক না কেন, মানে তো আমার অজান্তেই উনি মানে আমার রন্ধ্রে রন্ধ্রে আছেন, এরকম একটা ব্যাপার। তো সেটা তো আমার সবসময় ভালো লাগে। সৌমিত্র বাবুর কথা তোমাকে আগেই বললাম, ওনার লেখা বা ওনার কাজ সবসময় আমাকে ইন্সপায়ার করেছে। এছাড়া তো বিভিন্ন লেখক আছেন, বাট মানে হ্যাঁ, যদি তোমাকে খুব স্পেসিফিক্যালি বলতে হয় তাহলে আমি এটাই বলবো। এরপরে আমরা ভাবছি, আজকে এই মুহূর্তে আলোচনা করতে করতে আমার একটা মাথায় এলো, সেটা হয়তো আমরা নেক্সট এপিসোড থেকে শুরু করবো। সেটা হচ্ছে গিয়ে আমাদের জীবনে যে একটা মানুষ ইম্প্যাক্ট করেছে, তাকে ফোন করে হয়তো কোনোদিন তাকে ধন্যবাদ জানানো হয়নি, সামনাসামনি হয়ে ওঠেনি, আমরা ভেবেও দেখিনি হয়তো ওইরকম ডিপলি। হয়তো এরপরে ফোন করে জীবনের একটা মানুষকে আমরা ধন্যবাদ জানাবো যে আপনি আমাকে এই জায়গায় আসতে বা এইভাবে ভাবতে শিখিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। উনি হয়তো আমাকে চেনেন না, বাট তবু সে হতেই পারে, উনি না চিনলে কিন্তু আমাদের তো জীবন তৈরি করাতে, তোমার পয়েন্ট অফ ভিউ তৈরি করাতে, তোমার কি মানুষ তৈরি করাতে ওনার একটা কন্ট্রিবিউশন আছে। উনি শীর্ষেন্দু বাবু, মানে আমি তো বলছি, ওনার লেখা আমাকে ছোটবেলা থেকে যেভাবে উদ্বুদ্ধ করেছে, তো এখনো যখন আমি মানে আমি নিজে কিশোর উপন্যাস বা কিশোরের গল্প যখন লিখতে শুরু করি, আমার সবসময় মানে শীর্ষেন্দু বাবুর লেখা আমার কাছে ইটস মোর দ্যান আ টেক্সট আর কি, ইটস মোর দ্যান আ রেফারেন্স। তুমি যখন নিজে লেখো, তো তোমার লেখার প্রসেসটা কিভাবে আসে? মানে তুমি যখন সিলেক্ট করো যে এইটা নিয়ে আমাকে লিখতে হবে, বা ওইভাবে কোনো ইনসিডেন্ট থেকে বা কোনো ভাবনা থেকে কিভাবে লেখাটা তৈরি হয়, বীজটা কোথা থেকে আসে আর কি? দেখো, আমি বিভিন্ন রকমের লিখি, মানে শুরুটা হয়েছিল খুব র্যান্ডমলি বলতে পারো। আগে আমি লিখতাম, কিছু জিনিস আমার কাছে রাখা থাকতো, তো আমি রম্য রচনা বেসিক্যালি লিখতে শুরু করেছি, এবং সেটা তখন আমি ফেসবুকে ছিলাম, ফেসবুকে লিখতাম, প্রচুর মানুষ সেটা পড়তে আসতো। অনেকে ভালো বলেছে, অনেকে কমেন্ট করেছে, ঠিক আছে, বাট ইভেনচুয়ালি আস্তে আস্তে যেটা হলো, রম্য রচনাটা আমি তখন রিয়েলাইজ করলাম, মানে এখন সেভাবে কিশোর সাহিত্য যে সবাই লেখে তা নয়, সবটাই হয়তো লিখলেও সেটা সায়েন্স ফিকশন ঘেঁষা হয়ে গেছে, সেটা ওই থ্রিলার ঘেঁষা হয়ে গেছে, কিন্তু নির্ভেজাল যে কিশোর সাহিত্য, সেটা আমার খুব টানে। মানে আমি এখনো ভালো পেলে বা গল্প পেলে আমি পড়ি, বা পুরোনো গুলোকে আবার আমি রিভিজিট করি। আমি নিজেও লিখতে শুরু করি, তখন আমি একটি বই লিখি, বেতাই পুকুরের বৃত্তান্ত বলে। তো সেটা ওই কিশোর উপন্যাস, সেই বইটি বেশ কিছু বিক্রি হয়, লোকজন ভালো বলে। তো ওই তারপর থেকে আর কি আমি মোটামুটি লেখাটা বজায় রেখেছি। এখন তো স্ক্রিপ্টিং এর কাজে আর এমনি বইয়ের লেখা হয় না, সময় পাই না অতটা। মানে তোমার লেখার প্রসেসটাই প্রথমে এসেছিল যে তুমি ছোটবেলা থেকে যে কিশোর সাহিত্য পড়ে এসছো, সেই রকম পাচ্ছিলে না, সেইটা একটা মনে হচ্ছে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, সেইটা থেকেই তোমার এসেছে। তুমি বলতে পারো, আমি কিন্তু মানে বই ছাপবো, বের করব, লোককে দেবো, তার জন্য আমি করিনি, মানে লিখতে আরম্ভ করিনি বেসিক্যালি। আমি লিখতে শুরু এমনিই করেছিলাম, বাট ইভেনচুয়ালি দেখলাম যখন লোকে ভালোবাসে পড়তে, বা প্রত্যেক বছর ওই পাবলিশার থেকে আমাকে ফোন করে যে একটা দেখো যদি বই হয়। তো এইবার যেমন এটা ওই ছাইপাশ বলে একটা বই লিখেছি, 100টা ছাইপাশ, অর্থাৎ এক পাতার ছোট ছোট রম্য রচনা। অধিকাংশই কিন্তু খুব সামান্য তুচ্ছ কোনো ঘটনা, হয়তো একটা দোকানদার একটা লোকের মধ্যে কথা হচ্ছে, এইরকম ধরনের লেখা। এবং অধিকাংশ লেখাই আমার শুটিং এর ফাঁকে কোথাও বসে আমি হয়তো ফোনেই টাইপ করেছি, নিয়ে একটা সেভ করা আছে। এইভাবে টোটাল 100খানা গল্প হয়েছে, যেটা একটা বই আকারে বেরিয়েছে, মানুষে পড়ে। তুমি তো লেখার জন্য তোমাকে পড়তে হয়, তারপরে তোমার পড়াটাও ছোটবেলা থেকে ওই চর্চাটা ছিল। তো আমাদের যদি মানে সাহিত্য যদি হয়, বাংলা সাহিত্য, তাহলে কোন বইটা অবশ্যই মানুষকে পড়া উচিত, মানে ওই বইটার মধ্যে দিয়ে গো থ্রু করা উচিত আমাদের, তোমার সাজেশন? ধরো ধরে নিলাম 20-22 বছর বয়সে। 20-22 বছর?
সুনীল গঙ্গোপাধ্যায় প্রথম আলো হুম, সবসময় বলবো যে সেটা করা উচিত। আর যেটা খুব খুব আমার খুব পছন্দের সিরিজ, যদিও আমার 20-22 না, এগুলো সব আমার স্কুলে পড়া হয়ে গেছে, হুম, সেটা হচ্ছে সমরেশ মজুমদারের যে হুম, ট্রিলজিটা, পরে উনি 4 নম্বর বইটা লিখলেন, উত্তরাধিকার, কালবেলা কালপুরুষ, এবং লাস্টে উনি লিখলেন মৌসলকাল। হুম, তো এই পুরো সিরিজটা আমার খুব পছন্দের, এবং আই উইশ কেউ কোনোদিন সেইভাবে সেটা ছবি করুক, ওই আকারে। হয়েছে যদিও আগে, গৌতম বাবু করেছেন, আমি দেখেওছি, হুম। আমার ভালো লাগে। ডিরেক্টর হিসেবে কাজ করেছো, আবার আসছে পরে কাজ ডিরেক্টর হিসেবে ছোট্ট বলতে যাই করেছো, ছোট পর্দায়, হ্যাঁ, মানে তারপরে হয়তো এই পার্টটার মধ্যে তোমার যে হইচইয়ের সঙ্গে যে কাজটা আছে সেটাতে বোধহয় তুমি একটা ক্রিয়েটিভ পার্টেও না, এটা রয়েছে। হইচই না, SBF এর কাজ। আমি এটাতে ক্রিয়েটিভ পার্টে হ্যাঁ, রয়েছে, স্ক্রিপ্ট হ্যাঁ, এবং হ্যাঁ। ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আছি। আর অ্যাক্টিংও করেছো। হুম। তো ইন্ডাস্ট্রি এই মুহূর্তে যে অবস্থা, কোন দুটো বা তিনটে জিনিস তোমার মনে হচ্ছে একটু চেঞ্জ হলে ভালো হয়, মানে এটা একদমই তোমার পয়েন্ট অফ ভিউ, আমাদের কোন প্র্যাকটিসটা যেটা এখন রয়েছে, যে এই প্র্যাকটিসটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে মানে একটু ভালো হয় আমাদের, এটা আমার পক্ষে বলাটা খুব ডিফিকাল্ট। মানে তুমি কাজ করার জন্য মানে তোমার ফিলিংসটা। আমার একটাই জিনিস মনে হয়েছে, যেটা দেখে কোথাও একটা আমরা খুব টাইম বাউন্ড হয়ে গেছি, সেটা নানা কারণে হতে পারে। সেটা আমাদের অবভিয়াস কিছু আহ, মানে প্রোডাকশন রিজনে হতে পারে, টেকনিশিয়ানস এর ইয়ের জন্য হতে পারে, মানে কতজন থাকবে ইউনিটে, যেটাই থাকুক, গোটা বিষয়টাতে আমরা খুব টাইম বাউন্ড হয়ে গেছি। আমাদের মনে হয় যে না, আমরা এতদিনের শিডিউলে ছবিটা আমাকে শেষ করতেই হবে, তাতে যেভাবেই হোক আমাকে শিডিউলটা ওঠাতে হবে, এটা যেটা থাকে। এইটা আমার কোথাও একটা মনে হয় যে সেটা হয়তো মানে মানুষের ক্রিয়েটিভিটি, তো আর সবার তো পেস একরকম হয় না, And সব ছবির ভাষাও একরকম হয় না, সব ছবির কন্টেন্টও একরকম হয় না, মানে সবটাই আলাদা। তো সেইটা যদি কেউ কাউকে খুব মানে একটা টাইম রেস্টুরেন্টে বেঁধে দেয়, তখন হয়তো কোথাও এটা ক্রিয়েটিভলি একটু ইম্প্যাক্ট করে। কিন্তু সত্যি বলতে আমি তো অত বড় লেভেলে কাজ করিনি, তো আমার কমেন্ট করাটা ঠিক শোভা পায় না, এটাই আমার মনে হয়। টাকার সঙ্গে তোমার সম্পর্ক কিরকম? টাকার সঙ্গে সম্পর্ক, হুম। আমি অনেক হুম। বলতে পারো যে আমার সাথে সম্পর্কটা হচ্ছে ওই অনেকটা, বা মানে আমি খুবই সম্মান করি টাকাকে, হুম, দ্য ওয়ে আই আর্ন ইট, হুম, কিন্তু তারপরে হুম, খুব একটা থাকতে চায় না, চলে যায় নিজের মতন, এটা একটা হতে পারে। তবে তবে আমি একটা জিনিস আমি এটা বলতে পারি, উম, আমি এটা থ্রু আউট মাই লাইফ হুম, আমি এটা বিশ্বাস করে এসেছি, হুম, আমি কোনোদিনও টাকার পেছনে দৌড়াইনি, মানে অ্যাজ ইন লাইক টাকা রোজগার করার জন্য আমি কাজ করিনি, কাজ করেছি বলে আমি উপার্জন করেছি, এটা হতে থিন লাইন অফ ডিফারেন্স, বাট আই হ্যাভ অলওয়েজ মেনটেন। হুম। সেভিংস নিয়ে তুমি মানে আই যেহেতু সেভ টু ইনভেস্ট, হুম, there is nothing called savings, মানে তো এই বাজারে দাঁড়িয়ে এখন যেখানে রয়েছে, তুমি যদি মনেও করো যে আমার সেভিংস আছে, আমি সেটা দিয়ে খাবো, হবে না, ইউ হ্যাভ টু ইনভেস্ট। ঠিক আছে, তুমি সেভ করো টু ইনভেস্ট। এবং 2011 থেকে আমি স্টক মার্কেটে ধরো আছি, ঠিক আছে, আছি মানে এখন গত 1 বছর আমি নেই, আমি কিছু করিনি। 2011 থেকে আমি স্টক মার্কেটে ইনভেস্ট করি, যখন আমার কাছে পয়সা ছিলও না, এমনও হয়েছে যে আমি মাসে 500 টাকা 1000 টাকা হয়তো ইনভেস্ট করেছি, সেটাও হয়েছে। I have seen some brilliant companies to grow in last 15 years, and have made profit. খালি যে কফি ক্যান সেভিংস, যে আমি পার্টিকুলার 5টা কোম্পানিকে সিলেক্ট করলাম, আমি সেখানে টাকা ভরলাম, রেখে দিলাম, বা যখন বাড়বে বেচবো, সেটা যেমন করেছি, ইভেনচুয়ালি থ্রু আউট মাই ফেজ আমি অভিনয় করতে করতে আমি ট্রেডিং শিখেছি, অপশন ট্রেডিং শিখেছি, অপশন ট্রেড করতাম, রেগুলারলি করতাম, মোর দ্যান অপশন বাইং, আমি অপশন সেলিং করতাম টু ইমপ্লিমেন্ট দ্য থিটা ফ্যাক্টর, টাইম ডিকে, তো করতাম সেগুলো। আমি অবভিয়াসলি মানে সবসময় তাতে খুব কি বলবো এনথুজিয়াস্ট আমাকে বলতে পারো এই বিষয়ে, কিন্তু আমি যে কখনো মানে, তার মানে এটা নয় যে আমি কমার্সের স্টুডেন্ট ছিলাম বা আমি যে খুব শিখেছি,
বা আমি কোনো কোর্স করেছি তাও না, আমার বেসিক হাতে খড়িটা বাবার থেকে। বাবা আমাকে স্টক মার্কেটে বেসিক টুকু শিখিয়েছিল, কিভাবে শেয়ার কিনতে হয়, বেচতে হয়। বাবাও কোনোদিনও ট্রেডিং করেনি। বাবা খুব এই নিফটি অপশনস ইত্যাদি এসবে খুব ভয় পায় বাবা, বাট আমি সেগুলো আস্তে আস্তে পিক আপ করি আর কি। ঠিক আছে, আমরা একটা ব্রেক নেব। তার আমরা বাইরে অনেকক্ষণ আড্ডা মারলাম, এর পরের আড্ডাটা আমরা আমরা আমাদের সেটে করব। সেখানে আরো 2-3টে কোয়েশ্চেন আছে, তো সেটে দেখা হচ্ছে। আমরা সেটে চলে এলাম, এখানে আলোচনা শেষ পর্বটা আমরা করব। এমন একটা কথা যেটা বলা হয়নি, বলা হলে হয়তো তার ইম্প্যাক্ট অন্যরকম হতো। মানে পার্টিকুলার কাউকে বা কাউকে কোনো ক্ষেত্রে, বা বলা উচিত ছিল, বলা হয়ে ওঠেনি। হ্যাঁ, আমার মা আমাকে চিরকাল বলতেন যে সরকারি চাকরির পরীক্ষা দে, আর সেটা রেলের চাকরি, ব্যাংকের চাকরি, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে। আমি বরাবরই মানে খুব সোজা শক্ত শির দ্বারা দাঁড়িয়ে থেকে বলেছি যে আমি করবো না। আমি ক্রিয়েটিভটাই করতে চাই, আমি এই প্রফেশনেই থাকতে চাই। বা এটা ঠিক যে দু একবার আমার মাথায় কখনো তো এটা এসেছিল যে মাকে গিয়ে বলে যে মা তুমি ভুল কিছু বলোনি, হয়তো হলে ঠিক হতো। দেয়ার ওয়াজ আ ফেজ যখন আমার মনে হয়েছিল, বাট ভাগ্যিস বলিনি। তো সেই কারণে করছি এখন। ধরে নিলাম তোমার কাছে একটা টাইম মেশিন এলো, তো কোন ঘটনাকে তুমি রিভিজিট করতে চাও? কোন ঘটনাকে রিভিজিট করতে চাই? করে কি লাভ? আমি তো আই ক্যানট চেঞ্জ এনিথিং। না, তবু হয় না, সেটা ভালো লাগা হতে পারে, খারাপ লাগা হতে পারে, যেটা তুমি রিভিজিট করতে চাও সেটা মেন্টাল তোমাকে শান্তি দেবে হয়তো, বা তোমাকে আনন্দ দেবে। প্রবাবলি যে ফেজটাতে আমি পড়াশোনা করতাম, বাইরে ছিল যেখানে রিসার্চ করতাম, প্রবাবলি আমি আরো বেটার কিছু করতে পারতাম। অবভিয়াসলি আমার তখন সেই সময় প্রচন্ডভাবে ফিনান্সিয়ালি আমি চাপে ছিলাম, কারণ আমি যেভাবে সেই সময় পড়াশোনা করেছি, অ্যাট দ্য সেম টাইম আই ইউজ টু ওয়ার্ক, সারা রাত্রি জেগে থাকতাম। আমার কোথাও একটা এখনো আফসোস হয় যে আমি যদি আরেকটু এফোর্ট দিতে পারতাম বা একটু বেটার কন্ডিশনে থাকতাম, প্রবাবলি আই উড হ্যাভ ডান বেটার একাডেমিক্যালি। সেটা। তোমাকে লোক কিভাবে মনে রাখবে? তুমি চাও যে তোমাকে লোক কিভাবে মনে রাখবে? আমার কাজ দিয়ে, কারণ কাজটুকুই তো থাকে, আমি কি থাকবে। তো আমি অভিনেতা হিসেবে কিছু কাজ করেছি, হয়তো আরো কিছু কাজ করব। যদি কোনোদিন ক্যামেরার পেছনে থাকতে পারি, যদি আরো কিছু বানাতে পারি, সেটা দিয়ে মানুষ মনে রাখবে। মানে তুমি এখন অ্যাক্টর হিসেবে ফোকাস করছো না ডিরেক্টর হিসেবে এই মুহূর্তে? আই গট ইনক্লাইন টুয়ার্ডস দ্য ডিরেক্টরস অফ আ ফিল্ম। সেটা বেশ কিছু বছর ধরেই, মানে এটা একদিনে হয়নি, ধীরে ধীরে হচ্ছে। এবং বলতে গেলে তোমাকে বারবারই আমি বলছি যেটা, যে আমি অভিনেতা হব আমি কখনো ভাবিনি, এটা হয়েছে। বাট সিনেমা দেখাটা, সেটা একটা অভ্যাসে রপ্ত করা, এবং সেই ইচ্ছাটা যে আমি ক্রিয়েট করবো, সেটা ছবি তুলি কি আমি সিনেমাটোগ্রাফি করি বা আমি ডিরেকশন দিই বা লিখি বা যেটাই করি না কেন, সেটা কিন্তু আমার কাছে সবসময় বেশি এক্সাইটিং। তো আমার মনে হয় যে সেই জায়গাটাতে মানে এক্সপ্লোর করবার অনেক অপশনস আছে। ইটস মোর ডাইনামিক দ্যান জাস্ট বিং অ্যান অ্যাক্টর। তো যদি তুমি আমাকে বলো যে তুমি কোনটা বেশি এনজয় করো, আমি সবসময় বলবো যে সেই দিকটা। এখানে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে কি যে লেখক সব্যসাচী 100% সব্যসাচীর মধ্যে কত পার্সেন্ট? খুব ডিফিকাল্ট প্রশ্ন। ইটস আ পার্ট অফ মি, মানে সবটা মিলেই তো আমি, তাই না? তো এবার আমি ডিপেন্ড করছে যে আমি কি লিখছি বা কিভাবে নিজেকে এক্সপ্রেস করছি। তবে আমার মনে হয় যে লেখা বলো বা এনিথিং উইচ ইজ ক্রিয়েটিভ, যেটা তুমি বানাচ্ছ, ইভেন এই যে তুমি যে প্রশ্নগুলো যে আমাকে করছো, এটা তো তোমার অবজারভেশন থেকেই তুমি করো। তুমি তো পার্টিকুলারলি জানো যে এই লোকটাকে এই জিনিসটা জিজ্ঞেস করলে একটা এরকম কিছু
উত্তর সে দিতে পারে। হুম। তুমি তো সেটা ভেবেচিন্তে তবে একটা প্রসেস করে তুমি সেটা করছো। সেম গোজ ফর এনি কাইন্ড অফ ক্রিয়েশন, সেটা লেখা হোক, সেটা ছবি বানানো হোক বা হুম। কিছু হোক। যেমন সবাই বলে না যে সব ছবি সব দর্শকের জন্য নয়, হুম। ইকুয়ালি কিন্তু উল্টোটাও, সব ছবি সবার বানানোর জন্যও নয়, হুম। বা সব গল্প সবার লেখার জন্যও নয়, হুম। প্রত্যেকের একটা ধারা থাকে আলাদা। তো আমার মনে হয় যে আমাকে মানুষ যেভাবে চেনে সেটাই হয়তো মানে আমার ধারা, বা এতদিন ধরে আমি যে যেরকম লিখি আর কি। হুম। তো সেটা আমার নিজের সেলফটাকেই তো আমি বলতে গেলে রিফ্লেক্ট করি, আর হুম। তো কিছু না। না, আমরা মোটামুটি আজকের আলোচনায় আমি যেগুলো পয়েন্ট নিয়ে বসেছিলাম হুম। সেগুলো পুরোটাই মোটামুটি কভার করে ফেলেছি। তো আহ, আমি পার্সোনালি মগজমারির তরফ থেকে চাই তোমার কলম চলতে থাকুক, তোমার ডিরেকশনে নতুন নতুন গল্প আসুক, আর তোমার অ্যাক্টিং কেরিয়ার চলতে থাকুক রমরমিয়ে। আবার আমাদের অন্য কোনো আড্ডায় দেখা হবে। নিশ্চয়ই। এবার আমাদের সঙ্গে কথা বলে কেমন লাগলো তোমার, সেইটা বলো। আমার খুব ভালো লেগেছে। দেখো মানে এই এখন যেখানে বসে আছি, হুম। এই সেট আপটাই তো সবার থাকে মোটামুটি, হুম। যে হুম। হুম। একটা হুম। পডকাস্ট যেখানে সুন্দর লাইটিং থাকবে, হুম। অফিসে কন্ট্রোলড এনভায়রনমেন্ট হুম। বেসিক্যালি। সেটার বাইরে গিয়ে রাস্তাতে হেঁটে বা যেখানে বসে আমরা যে কথা বলছিলাম, হুম। তুমি যে প্রশ্নটা একটু আগে করলে যে এটা কতটা সব্যসাচী, ওইটা ইজ দ্য অ্যাকচুয়াল সব্যসাচী। আই ক্যান হুম। কানেক্ট উইথ দ্যাট। হুম। এখানে আমি একটু বেশি কনসিয়াস হয়ে যাই যে আমি হুম। কি করছি and হুম। কতটা কেমন আছে। তো হুম। ওটা আমার অনেক বেশি ন্যাচারাল লাগে, এটা অনেক বেশি অর্গানিক লাগে, আর আশা করি দর্শকেরও সেটাই লাগবে। হুম। তো তোমার চিন্তা ভাবনা বলো, তোমার প্রশ্ন বলো, অ্যান্ড দ্য সেট যেভাবে তুমি হুম। প্ল্যান করেছো গোটাটা, আহ, আমার খুব ভালো লেগেছে। মগজমারিকে অনেক অনেক বেস্ট উইশেস, শুভেচ্ছা রইল যে তোমরা ডেফিনেটলি অনেক বেশি ট্রাই করো।